Jansi Rosan is over here, and this is our first dry run of our special podcast, OMG Cricket Show. And today we have with us Sherry Imtiaz, আছে আমাদের সাথে সর্বরূপ খান, আরো আছেন আমাদের সাথে আরিফ আব্দুল নূর। সো আমাদের ব্যাকগ্রাউন্ডে তিনজন আছে, তিনজনের তিনটা ব্যাকগ্রাউন্ড আছে, তারা তিনটা দলকে রিপ্রেজেন্ট করতেছে আজকের জন্য। এবং আজকে আমরা যেহেতু ড্রাই রান করছি, উই আর গোনা চেক আউট আওয়ার স্ট্যাটস, আওয়ার আইপিএল দিস সিজন 2020-21, এন্ড অফ কোর্স আমরা এই বিষয় নিয়ে আরো অনেক কিছু আলাপ করবো। সরাসরি চলে যেতে চাই আমাদের আজকের গেস্টদের কাছে। হ্যালো পিপল। হ্যালো এভরিওয়ান। হ্যালো হ্যালো। তো আমরা একজনকে দেখতে পাচ্ছি চেন্নাই সুপার কিংস, একজনকে দেখতে পাচ্ছি কলকাতা নাইট রাইডার্স, একজনকে দেখতে পাচ্ছি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। সো আর ইউ গাইস পাম্পড আপ? ইয়েস। Yeah, we are thumbed up. Definitely looking forward to this season. আমি তো মনে করছি যে অলরেডি KKR half inch closer than other team because we have our Moina back in town, ready to paint the city in purple and gold. So let's see. Okay, Chennai Super Kings. ধোনি লাভ ইউ ধোনি। সিটি বাজবে নাকি? না। Okay, and then our Mumbai Indians. আমচি মুম্বাই, কি অবস্থা? এই কি অবস্থা জানসির? সো মুম্বাই ইন্ডিয়ান্সের মোটামুটি প্রিপারেশনটা হচ্ছে এমন যে উই আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। সো আমাদের কনফিডেন্টটা হচ্ছে আরো অনেক ভালো আগের চেয়ে, এবং আমাদের যারা রোহিত শর্মার ফর্ম এবং সবকিছু ওদের আদার্স যারা প্লেয়ার্সরা আছে দে আর প্রিটি কনফিডেন্ট, আমি যেটা মনে করি আর কি। সো ফর দ্য বেস্ট। সো সবকিছু আমরা আলাপ আলোচনায় করব। তো উই আর কনফিডেন্ট। সবাই মাইকটা অন করে আমরা সবাই চলো ডিসকাশন শুরু করি। আজকে যেহেতু ড্রাই রান, আমরা কথা বলি চলো। তো আইপিএল সিজন 2021, স্বর্গ ভাই, কলকাতা আমাদের ময়না, আমাদের দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড, সাকিব আল হাসান, কেমন লাগছে? ডেফিনেটলি খুব আনন্দের খবর ছিল যখন আমরা জানতে পারলাম যে সাকিব ব্যাক করছে কলকাতার। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা না, শুধুমাত্র ইন্ডিয়ার যারা কলকাতায় থাকে এবং যারা কলকাতার বাইরে থেকেও অনেকে কেকেআর টিমকে সাপোর্ট করে, অবশ্যই এটার যে ওনার যে শাহরুখ খান, তার যে ফ্যান বেজ আছে সেখান থেকে যে সাপোর্টটা পাচ্ছি, তো বিভিন্ন পার্টস অফ দ্য ওয়ার্ল্ড থেকে খুবই এক্সাইটেড সাকিব এখানে আসার জন্য। আর মেইন কথা হচ্ছে যারা দুইটা ট্রফি যে কলকাতা জিতেছে, সেই দুইটা ট্রফি যারা জিতেছিল সেই কোর টিমটা মেম্বার গুলো ব্যাক করছে। সো যার ফলে উইনিংটা একটা হ্যাবিট। সো সেই হ্যাবিট থেকে যদি চ্যাম্পিয়ন হওয়াটাও একটা হ্যাবিট করে ফেলা যায়, সেই আশাই রাখছি আমরা সাকিব, সুনীল নারায়ণ এদের কাছ থেকে। আর অফকোর্স উই হ্যাভ দ্য জায়ান্ট আন্দ্রে রাসেল and our captain on Morgan. So definitely looking forward to this season. খুব এক্সাইটিং কিছু চেঞ্জ আসছে নতুন আমাদের যে অকশন হলো সেটাতে। তো আগের প্লেয়ার আমরা খুব কোর প্লেয়ার কোনোটাই কেকেআর কখনো ছাড়ে না আনলেস দেয়ার ইজ এ বিগ অকশন। সো যারা চলে গিয়েছে তাদের মধ্যে তেমন কেউই ছিল না বড় কেউ, আনক্যাপ প্লেয়ার ছিল বেশ কয়েকজন, বাট নতুন যারা ইনকামিং নাইটস আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে লাইক ফর লাইক রিপ্লেসমেন্টটা প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন আন্দ্রে রাসেল আমরা জানি ম্যাক্সিমাম টাইম সে হাফ ইনজুর্ড অবস্থায় খেলেন বা ফুললি ফিট থাকেন না সবসময়। তো এটার জন্য অবশ্যই এখন বেন কাটিং কে নেওয়া হয়েছে। তো মোস্ট প্রবাবলি এটা তারা নিয়েছে কারণ বেন কাটিং আমরা জানি যে ফাইনাল অলরেডি একবার সে জিতে এসেছে। সো চ্যাম্পিয়ন প্লেয়ারদের দিকেই কেকেআর এখন ফোকাস দিচ্ছে, যাতে তারা বোঝা যাচ্ছে যে এবার তারা কাপ নিয়ে সিরিয়াস। সো ওকে, সো লেটস গো ফর চেন্নাই সুপার কিং। গত বছর অনেক অনেক খারাপ একটা পারফরমেন্স দিয়েছে। সো শ্যারির কাছে আমরা আশা করব যথাযথ যুক্তি এবং সাপোর্ট এই বছর ধোনির হতে পারে শেষ সিজন। সো তুমি কিভাবে দেখছো বন্ধু, যদি একটু জানাতে? না, চেন্নাই সুপার কিংস অলওয়েজ একটা স্ট্রং দল ছিল। হয়তোবা গত বছর পারফরমেন্সটা খারাপ হবে, এটা আসলে শুধু মানে এমন না যে যারা ক্রিকেট প্রেমী তারা এটা প্রেডিক্ট করেনি, এটা সবাই প্রেডিক্ট করেছিল যে গত বছর সিজনটা খারাপ যাবে, জাস্ট বিকজ তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার সুরেশ রায়না ছিল না, প্লাস হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট একটু উইক ছিল।
বাট এবার যেটা মনে হচ্ছে যে যদিও এবার একটু ডিফিকাল্ট হবে, বাট আমরা খুবই হোপফুল, যেহেতু রবীন্দ্র জাদেজা ফর্মে আছে, শার্দুল ঠাকুর ফর্মে আছে, ইন্ডিয়ার কোর টিমটা এখানে মেনলি এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যে কোর টিমটা ওটা অনেক স্ট্রং, যেহেতু সুরেশ রায়না ফেরত এসেছে। সো রবীন্দ্র জাদেজা, MS ধোনি তো আছেই, সুরেশ রায়না প্লাস হচ্ছে ইন্ডিয়ার নতুন একটা প্লেয়ার যেটা গায়কোড আই গেস, আমি ঠিক বলে থাকি, ঋতুরাজ বোধ হয়, তাই না সব? গায়কোড ঋতুরাজ একটা প্লেয়ার এখানে আসছেন, যে যদিও তার বোধ হয় রিসেন্টলি ফর্মটা খুব একটা ভালো না, কারণ আমি যতটুকু জানি যে তার বিজয় হাজারে ট্রফিটা খুব একটা ভালো যায়নি। সো তারপরেও অনেক এক্সপেকটেশন, বিশেষ করে আমি শার্দুল ঠাকুরের প্রতি আমার অনেক এক্সপেকটেশন আছে, যেহেতু তার রিসেন্টলি ফর্মটা খুবই ভালো, প্লাস দীপক চাহার তো আছেই বোলার হিসাবে। এটা তো আমি জাস্ট ইন্ডিয়ান কোর টিমের কথাই বললাম। আর আরেকটা আমার একটা ফেভারিট প্লেয়ার এখানে জয়েন করেছে, কেন যেন আমার ভিতরে একটা স্ট্রং ফিলিংস হচ্ছে যে এবার কিছু একটা সে করে দেখাবে, সে হচ্ছে চিতেশ্বর পূজারা, যে এবার IPL-এ জয়েন করছে চেন্নাই সুপার কিংসে। মেবি সে সুরেশ রায়না, হয়তো সুরেশ রায়নার লাইকলি রিপ্লেসমেন্ট না হলেও সে হয়তো মিডল অর্ডারটা ধরে রাখার সক্ষমতা তার কাছে আছেই। আর যেহেতু পেস বোলিং সে ভালো খেলে, স্পিন তো সে আগে থেকেই স্ট্রং, এবং পেস বোলিংটাও ভালো খেলে, এবং ওদের প্রথম কয়েকটা ম্যাচ আসলে খুব এমন কয়েকটা মাঠেই হবে, ফিল্ডেই হবে, যে যেখানে আসলে পেস বোলিংটা খুব ইম্পর্টেন্ট। যেরকম ওয়াংখেড়েতে বোধহয় ওদের প্রথম ম্যাচগুলো আছে, প্রথম 3-4টা ম্যাচ ওয়াংখেড়েতে আছে, এরপরে শেষের দিকে অবশ্য কিছু ম্যাচ ওদের কলকাতাতে আছে, কিছু বেঙ্গালুরুতে আছে, যেগুলো আসলে খুবই চ্যালেঞ্জিং কিছু ম্যাচ হবে তাদের জন্য। যদিও অ্যাজ ইউজুয়াল স্পিন ডিপার্টমেন্টটা অনেক স্ট্রং এবার কৃষ্ণাপ্পা গৌতমকে তারা নিয়েছে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে, প্লাস মঈন আলীকেও তারা নিয়েছে, যেটা খুবই ভালো একটা বাই আমার মতে, কারণ মঈন আলী হচ্ছে ওই গ্যাপটা হয়তো ফিল আপ করতে পারবে, অলরাউন্ডারের গ্যাপটা, এজ স্পিনিং অলরাউন্ডার, যেটা হয়তো গত বছর তাদের কাছে খুব একটা ছিল না। সো ওই ডিপার্টমেন্টটা ফিল করতে পারবে। জাস্ট একটা জিনিসই কেন যেন মনে হচ্ছে একটু মিসিং, সেটা হচ্ছে একজন হার্ড হিটার ব্যাটসম্যান। তারা যেহেতু IPL অক্সনে ম্যাক্সওয়েলের জন্য মোটামুটি অনেক দূরে গিয়েছিল, কারণ তাদের ওই ল্যাকিংসটা এখনও আছে, একটা হার্ড হিটার টপ অর্ডার বা একটা হার্ড হিটার মিডল অর্ডার বা লেটার পার্ট অফ দ্য এন্ডে একটা হার্ড হিটার থাকা উচিত, যেটা আসলে একটা কুইক কিছু 20s বা 30s রান এনে দিবে। সেটা এখনও আমার কাছে মনে হচ্ছে ল্যাকিংস আছে, আনলেস ধোনি যদি ফর্মে ফেরত আসে। তাহলে ধোনি যদি এটা ফর্মে ফেরত আসে, আর শার্দুল ঠাকুর যদি ওর স্বভাবত খেলে দিতে পারে, হয়তো কুইক 30 রানস বা কুইক 20 রানসের একটা ইনিংস ছোটোখাটো প্রত্যেকটা ম্যাচে হোপফুলি যদি পারে। আর স্যাম কারান একটা অপশন অবশ্যই আছে, অবশ্যই ট্রাই করা হবে। স্যাম কারান এবং ডয়েন ব্রাভোর মধ্যে হয়তো একটা লাইক রিপ্লেসমেন্ট আমরা হয়তো দেখতে পারবো, হয়তো ডয়েন ব্রাভো সব ম্যাচ নাও খেলতে পারে। বাট একটা স্ট্রং ফিলিংস হচ্ছে যদি ইন্ডিয়াতে খেলা, আগের বার তো আসলে ইন্ডিয়াতে ছিল না, সো ধরে নাও যে একটা ইস্যু হতে পারে, প্লাস কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারও মিসিং ছিল। বাট এবার যেহেতু পুরো টিমটাই আবার পাওয়া যাচ্ছে, প্লাস ফাফ ডু প্লেসিস তো আছেই, ইমরান তাহিরও আছে, এবং ইন্ডিয়াতেও খেলা, অ্যান্ড ধোনি যদি গত বছরের ফর্মটা না ধরে রাখলেই হলো। এই বছরে আমি যথেষ্ট ট্রেনিং সেশন দেখলাম CSK-র, দেখলাম ধোনি অনেকগুলো বলই বোধহয় 85-90 মিটার, 100-200 মিটার হতে পারে, অনেক দূর গেছে, আসলে কিছু বল তো পাওয়া যায় নাই। সো আশা করছি যে এবার চেন্নাই সুপার কিংসের কাছ থেকে ভালো কিছু হয়তো এক্সপেক্ট করতে পারি। ওকে সো সুপার পাম্পড। এবং ধোনি যেহেতু এরকম প্র্যাকটিস আমিও দেখছিলাম যে ব্যাট ঝালাই করছে, ক্ষয় করছে, সমান করছে, সো 80 মিটার 85 মিটার ছক্কা মারা, এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন ইন দ্য ওয়ার্ল্ড বলা যায়। সো তার ক্যারিজম্যাটিক কিছু মুভমেন্ট তো থাকবেই, আর যেহেতু ইন্ডিয়াতে খেলার এই পয়েন্টটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। সো মুম্বাইয়ের কাছে আসতে চাই, আরিফ আব্দুল নূর। অবশ্যই মুম্বাইয়ের মাথার উপরে অনেক বড় একটা প্রেসার, অস্ট্রেলিয়ার back, Mumbai Indians looking forward to win the back and become the team in the world who has won the league for 3 times in a row. So কেমন লাগছে আরিফ, তুমি বলো তোমার মুম্বাই, আমাদের সব টিমের 7টা টিমের একটাই পন্থা থাকে যে মুম্বাইকে কিভাবে আটকাবো, কি পন্থায় কিভাবে রোহিত শর্মাকে আটকাবো। তো রোহিত শর্মা ফর্মে আছে, কিছুদিন আগে ইংল্যান্ড T20 ফরম্যাটে, দেন ওয়ানডে ফরম্যাট, টেস্টে, তিনটাতেই দেখলাম যে রোহিত শর্মা ফর্ম, ব্যাটিং এ ধার আছে, সাথে আমাদের সূর্য কুমার যাদব, সাথে আরো যারা প্লেয়ার, ঈশান কিষান এন্ড জাসপ্রীত বুমরা আছে। সো কেমন প্ল্যান, কি প্ল্যান বলো? থ্যাংক ইউ জানসির, আমাকে মুম্বাই ইন্ডিয়ান্স সম্পর্কে কিছু বলার জন্য অপরচুনিটি দিয়েছো। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা মুম্বাই ইন্ডিয়ান্সরা যারা অলরেডি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সাথে একটা সবাই মাথায় টেনশন ছিল যে রোহিত শর্মার সাথে কারা ওপেনিং করবে। আমি যদি ব্যাটিং এর দিক দিয়ে যদি প্রথম দিকে বলি, সো এটা একটা বড় একটা টেনশন ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যানদের জন্য, কারণ কুইন্টন ডিকক সবসময় ওপেন করতো। তখন সাউথ আফ্রিকা সিরিজ যাচ্ছে পাকিস্তানের সাথে, সো সে হয়তো বা মিস করতে পারে। তো এই ওপেনিং ব্যাটসম্যানের ঘাটতিটা হয়তো বা ঈশান কিষান পূরণ করবে এবার, সেটেল একটা প্লেয়ার। সাথে হচ্ছে তোমার
আরো সূর্যা কুমার যাদব আছে। তারপর আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান যদি বলি কারণ পোলার্ড, হার্দিক পান্ডিয়া, এবং সাথে আমরা এবার ইংল্যান্ডের সিরিজে যা দেখলাম তা হচ্ছে কুণাল পান্ডিয়ার অনেক আমরা অলরাউন্ডার একটা পারফরমেন্স দেখতে পেয়েছি। সো আমাদের ব্যাটিং এর দিক দিয়ে সবকিছু আল্লাহর মতে মনে করি যে অনেক পারফেক্ট। এখন একটা বড় কোয়েশ্চেন হচ্ছে আমরা যদি বোলিং বলি যে ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রীত বুমরার সাথে থার্ড বোলারটা কে হবে। তো থার্ড বোলার হিসাবে যদি আমি চিন্তা করতে চাই, যদি আমাদের 4টা প্লেয়ার নিতে হবে বিদেশি, সেই হিসাব করতে কুইন্টেন ডিকক যেহেতু নেই, আমরা ক্রিস লিন, তারপর হচ্ছে বোলার হচ্ছে ট্রেন্ট বোল, তারপর হচ্ছে আপনার আহ কাইরন পোলার্ড, এবং সাথে আমরা নেথান কর্টন নাইলকে হয়তো বা পেতে পারি এবার। তো আমি মনে করি যে এই এই টিমটা, এই কম্বিনেশন টিমটা যদি থাকে, মুম্বাইকে হারানোটা টাফ আমার যেমন হচ্ছে আর কি। অনেক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে অন্যান্য দলের। আমাদের প্রথম ম্যাচ আরসিবির সাথে, তো আরসিবির লাস্ট ইয়ার পারফরমেন্সটা কোয়াইট নট ইমপ্রেসিভ ওদের প্লেয়ারের তুলনায়। তো এবার সবকিছু মনে করি আমরা অনেক কনফিডেন্ট, আমাদের প্লেয়াররা অনেক ভালো, সবাই অনেক ভালো। এবং আমাদের এবার অ্যাডাম মিলনে আছে, অ্যাডাম মিলনে বাংলাদেশের সাথে একটু স্ট্রাগল করলেও ভালো বোলিং ছিল সবকিছু। তো হুম। মনে করি যে ইটস গুড টিম, ইটস এ গুড কম্বিনেশন উইথ ব্যাটিং বোলিং অ্যান্ড অলরাউন্ডার। যদি বলি তাহলে ইটস কোয়াইট টাফ ফর আদার টিমস। ওকে, সো চ্যালেঞ্জ ইজ দেয়ার। আমাদের ওএমজি ক্রিকেট শো এর ব্যাপারে আমি যদি একটু বলতে চাই, ওএমজি, ও মাই গড মোমেন্ট। আইপিএল এর প্রতিটা মুহূর্তেই, আমাদের প্রতিটা ম্যাচেই দেখা যায় যে একটা মোমেন্ট আসে, একটা ওভার আসে, একটা শট আসে, একটা ছক্কা আসে, অথবা একটা অসাধারণ সুপার হিউম্যান একটা ফিল্ডিং হয়, যে ফিল্ডিং গুলো দেখলে আমাদের জ ড্রপ হয়ে যায়, আমরা গুজ বাম্পস পেয়ে যাই, অথবা এমন এমন মোমেন্ট আসে যে মোমেন্ট গুলো আমরা ডেসক্রাইব করতে পারি না কোনো আমাদের ওয়ার্ড দিয়ে, আমাদের ভ্যারিয়েবল ইউজ করে, অক্সিলারি ভ্যারিয়েবল ইউজ করে, সো অ্যাডজেক্টিফাই করা যায় না। এই ক্ষেত্রগুলোতে আমরা ওএমজি এই নামে আমাদের এই পডকাস্টটা শুরু করেছি। সো আমি আমাদের কলকাতা সাপোর্টার সর্বরূপ ভাইয়ের কাছে আসতে চাই যে আমাদের ব্রো, তুমি আমাদের যদি একটু বলতে চাও যে এইবার এই সিজনে কলকাতা থেকে কে হতে পারে সেই ওএমজি ফ্যাক্টর। আমরা এক্স ফ্যাক্টর বলবো না, আমরা বলবো ওএমজি ফ্যাক্টর। শিওর শিওর। তো আচ্ছা, প্রথমে ওএমজি ফ্যাক্টরে যাওয়ার আগে সবাই তো অনেক টেকনিক্যাল কিছু অ্যানালিসিস করে দিল, আমি তো ফার্স্টে জাস্ট ইন্ট্রো বলে দিলাম। তো আমিও কিছু আমার টিমের টেকনিক্যাল যে অ্যানালাইসিস গুলো আছে সেগুলোর কিছু অংশ আমি যদি বলি যে কেন কেকেআর এই আসরের যে টিম টু ওয়াচ আউট ফর, টিম টু বিট একটা পজিশনে অবস্থায় আছে এখন তারা। তো যেটার কারণ যেটা হচ্ছে কিছু মিসিং পিস ছিল আপনার গত সিজনে দেখা গেছে, যেটা হচ্ছে অফকোর্স যে ক্যাপ্টেন্সি নিয়ে যে ব্লান্ডার করছে এটা আপনার টিম ম্যানেজমেন্ট থেকে, সেটা এখন আশা করছি আমরা সেই প্রবলেমটা ফেস করতে হবে না, কারণ ইয়ন মর্গান obviously gonna lead this side unless there is an injury concern, and DK of course will be his deputy, but leaving এটা যদি বাদেও আমরা দেখি গত আসরে যেটা প্রবলেম ছিল, আন্দ্রে রাসেলের ফিটনেস নিয়ে প্রবলেম ছিল, সুনীল নারায়ণের বোলিং অ্যাকশনের প্রবলেম ছিল, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ম্যাচ হেরে যাচ্ছিলাম পাওয়ার প্লেতে, ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য ম্যাচ, কারণ আমাদের পাওয়ার প্লেতে ব্যাটসম্যানরা রান করতে পারছিল না। আর যেদিন রান করছে দেখা যাচ্ছে অলমোস্ট 10-12 ওভার তারা ওপেনার বা টপ 3 খেলে ফেলেছে। সো যার ফলে আপনার নেক্সট যে ব্যাটসম্যান গুলো রয়েছে আমাদের হার্ড 4-5-6 ক্যান রাসেল, তারা ওটাতে ক্যাপিটালাইজ করতে পারছে না, কারণ উপরের দিক থেকে অনেক বেশি বল কনজিউম করা হচ্ছিল, বাট রান রেট খুবই লো ছিল। তো আপনার গত কিছুদিন আগে একটা ইন্টারভিউতে শুভমান গিল বলেছে তারা এটা নিয়ে কাজ করছে, এবং প্র্যাকটিস ম্যাচেও দেখলাম যে শুভমান 70 অড রান করছে আপনার 35 অড বলে। সো দেখা যাচ্ছে তারা এই ইস্যুটা নিয়ে খুব বেশি কনসার্ন, কারণ এই একমাত্র এই দিকটাই আমার মনে হয়েছিল উইক সাইড কলকাতার গতবারের, যার কারণে তারা কোয়ালিফাই করতে পারেনি, অবশ্যই নেট রান রেটের কারণে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এখন একটা কনসার্ন, সরি, এখন একটা আওয়াজ শোনা যাচ্ছে, একটা বাস শোনা যাচ্ছে যে সাকিব আল হাসান ওয়ান ডাউনে খেলবে। আর যদি এখানে খেলে তাহলে অনেকটাই সেই প্রবলেমটা সমাধান হয়ে যায়, কারণ নীতিশ রানা ওপেন করবে শুভমান গিলের সাথে। গিল তখন আপনার বিরাট কোহলি নর্মালি যে অ্যাঙ্কার ইনিংসটা খেলে থাকে সেই ইনিংসটা প্লে করবে, এবং নীতিশ রানা তার ফুল ফ্লেজড ব্যাটিং করবে। আর
সাকিব এসে এই ফ্লোটাকে কন্টিনিউ রাখবে আনলেস দেয়ার ইজ এ বিগ কলাপস অ্যান্ড দেন মর্গান ডিকে, রাসেল, তারা তো আছেই। আরেকজন নতুন ইনক্লুশন যেটা হয়েছে করুণ নায়ার অথবা রাহুল ত্রিপাঠী। এই এই দুইজনের মধ্যে এখন টস করা যেতে পারে যে কে খেলবে। যদি 7 নম্বরেই অবশ্যই তাদেরকে খেলতে হবে, কারণ উপরের সবগুলো স্লট বুক হয়ে গেছে আনলেস দেয়ার ইজ এ কলাপস আর অ্যান্ড তারা এটাকে ফ্লোটার হিসেবে পজিশন হিসেবে ইউজ করতে চায়। আর দেন আপনার বোলিং এর দিক দিয়ে যদি বলতে চাই, সেখানে আপনার বরুণ চক্রবর্তী খুবই ভালো করেছে, গত সিজনটা খুব ভালো ছিল। আর পেস অ্যাটাকে আমাদের প্যাট কামিন্স রয়েছে, ফার্গুসন রয়েছে। যদিও এই দুজন একসাথে খেলতে পারলে বেটার হতো, বাট স্লটের যে আপনার লিমিটেশন রয়েছে সে কারণে হয়তো শুধুমাত্র প্যাট কামিন্সই খেলবে। আর সাথে প্রসিদ্ধ কৃষ্ণা, তার ইকোনমি নিয়ে খুবই একটা বড় কনসার্ন। সে খুব ভালো বলার, বাট তার ইকোনমি খুবই 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 বাজে কনসার্ন একটা কিকারের জন্য। বল সুইং করছে বাট পরে লেটার পার্ট অফ দ্য ইনিংসে সে এটা ব্যাক করতে পারছে না তার। সো এটা একটা বিগ কনসার্ন হবে আর গোয়িং ফরওয়ার্ড। আর হারভাজন আছে, বাট আমি নট শিওর কেকেআর কেন 2 কোটি দিয়ে হারভাজন কিনেছে। আর আনলেস দেয়ার ইজ সে মেন্টর রোল প্লে করে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের। এখানে আমি আশা করেছিলাম একজন পেস বোলার আসবে। তো যাই হোক, এই হচ্ছে আমার কোর টিম। এখানে এই 11টাকেই আমি বেস্ট 11 ধরে এগোতে চাচ্ছি। আর তুমি যে কোশ্চেন করেছিলে, কাইন্ডলি একটু আবার বলো, আমি ভুলে গেছি। হ্যাঁ, ওএমজি ফ্যাক্টরটা কে হতে পারে? আমাদের ময়না, আমাদের সাকিব আল হাসান হতে পারে? হ্যাঁ, এটা অবশ্যই অনেকেই দেখলাম ময়না বা সাকিবকে এটা রেফার করছে এই বছরের এক্স ফ্যাক্টর হিসেবে বা ওএমজি প্লেয়ার হিসেবে কলকাতার জন্য। বাট আমি অ্যাকচুয়ালি একটু ডিফার করছি এখানে। আমার জন্য ওএমজি প্লেয়ার হবে কেকেআর এর জন্য শুভমান গিল এই সিজনে। কারণ অলমোস্ট 3 ইয়ার্স সে খেলছে, বাট এখন পর্যন্ত সেরকম একটা সিজন সে দিতে পারেনি। এইবার সে অস্ট্রেলিয়াতে গিয়ে খেলে এসেছে, তার টেস্ট ক্রিকেটের যে ক্যালিবার সেটা দেখিয়ে দিয়েছে। অফকোর্স ওয়ানডেতে সে ডেবিউ করেছিল 2 বছর আগে নিউজিল্যান্ডে, এরপরে আর চান্স পায়নি। বাট টি-20তেও সে চান্স পাচ্ছে না। বাট আমি মনে করি যে সে এমন একজন প্লেয়ার যে 3 ফরম্যাটেই খেলতে আগ্রহী। সো সে অবশ্যই এই আইপিএলটাকে ক্যাপিটালাইজ করবে, কারণ সে যদি কন্টেনশনে আসতে চায় ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকার জন্য, দিস ইজ দ্য লাস্ট স্টেজ এন্ড হি হ্যাজ টু পারফর্ম। এন্ড অফকোর্স একটা 500 রানের একটা সিজন তাকে দিতে হবে, এবং সে যদি ভালো খেলে উপর থেকে কেকেআর ভালো করবে, এটাই আমার আশা করছি এখানে। ওকে, সো এই আমাদের হচ্ছে আমার চেন্নাই সুপার কিংসের কাছে আসতে চাই। স্বর্গ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টেলিং আস যে তুমি সাকিবকে না, তুমি একটু হালকা বেটার এক্সপেক্ট করছো শুভমান গিলের কাছে, যে কিনা ভালো পারফর্ম করেছে গ্যাবাতে এবং টেস্ট জয়ী হয়ে এসেছে এবং 500 রানের বড় একটা বেঞ্চমার্ক তুমি তার ঘাড়ে হয়তো দেওয়ার চেষ্টা করছো। ওকে, আমি সাকিব অলরেডি আমাদের স্টার প্লেয়ার, সে ভালো করবে দুই সাইড থেকেই। জাস্ট একটু অ্যাড করছি, সরি। তো শুভমান গিলের উপর এই কারণে, যেহেতু একটু ইয়াং প্লেয়ার এবং 3 বছর অলরেডি ইনভেস্ট করেছে কেকেআর তার উপর, সো তার কাছ থেকে অবশ্যই অনেক কিছু এক্সপেক্ট করছে এই বছর কেকেআর। দ্যাটস ইট। এই কারণেই আমি চুজ করেছি তাকে ওএমজি প্লেয়ার হিসেবে। ওকে, প্লিজ সাজিদ ইমতিয়াজ, তুমি বলো আমাদের। আমার পার্সোনালি আমি ধোনির অনেক বড় একজন ফ্যান এবং তার ক্যারিজমেটিক ক্যাপ্টেন্সির সাথে তার ব্যাটিং পারফরমেন্স এবং তার ফিল্ডিং সেটআপ অসাধারণ, যেটা বলার অপেক্ষা রাখে না। তো সে বাদে অথবা সেও হতে পারে ওএমজি ফ্যাক্টর। তো তোমার টিমের এই সিজনে কে হতে পারে ওএমজি ফ্যাক্টর বা সেই এক্স ফ্যাক্টরটা? খুব ভালো একটা প্রশ্ন আসলে। যে টিমটা আমি দেখতে পাচ্ছি আসলে, মানে টু বি অনেস্ট আমার কাছে মনে হচ্ছে এবারে চেন্নাই সুপার কিংসের ওএমজি ফ্যাক্টর হতে পারে হচ্ছে শার্দুল ঠাকুর। আমার কাছে যে এই ফিলিংসটা আসার রিজনটা হচ্ছে তার কারেন্ট ফর্ম, এবং এই কারেন্ট ফর্ম তাকে যে কনফিডেন্সটা দিচ্ছে আসলে, এবং সে যখন একটা ম্যাচিওর ক্যাপ্টেনের আন্ডারেও আসছে, যে ক্যাপ্টেনের অনেক ভাস্ট এক্সপিরিয়েন্স আছে টিমকে রান করার, প্লাস তার ইন্ডিয়া দলের এই এক্সপিরিয়েন্সটা যথেষ্ট কাজে লাগবে আই গেস। এবং সে রিসেন্টলি এমন এমন ফিল্ডেই খেলেছে যে ফিল্ডে চেন্নাইয়েরও খেলা আছে, আহমেদাবাদেও চেন্নাইয়ের কতগুলো ম্যাচ আছে। আমার মনে হচ্ছে এই কনফিডেন্টটাই তাকে আসলে এই আইপিএলে আরও ভালো করার একটা সুযোগ করে দেবে, এবং তার মাথাতেও কিন্তু আছে যে তাকে টি-20 ওয়ার্ল্ড কাপ দলে চান্স পেতে হবে, বিকজ তাকে কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে ইন্ডিয়া দলে। সো আমার মনে হচ্ছে তার ভালো করার একটা ধারণা অবশ্যই আছে, এবং এটা বেশিরভাগ ইন্ডিয়ান প্লেয়ারেরই থাকে যে আরও ভালো করার একটা ইচ্ছা। আমি আশা করছি যে এবার শার্দুল ঠাকুরই হবে চেন্নাই সুপার কিংসের ওএমজি প্লেয়ারটা, যেটাকে একদম সোজা সাপটা উত্তর। শার্দুল ঠাকুরকে শেরি অনেক এগিয়ে রাখছে যে হি কুড বি দ্য এক্স ফ্যাক্টর অর দ্য ওএমজি ফ্যাক্টর, দ্য স্পেশাল ফ্যাক্টর অফ আওয়ার স্পেশাল পডকাস্ট। সো মুম্বাইয়ের
আমার মনে হয় ওএমজি ফ্যাক্টর দিয়ে ভরপুর থাকে সবসময়, একদম গোল্ড মাইন বলা যেতে পারে। তো আমাদের আরিফ আব্দুল নূরের চয়েস করাটাও অনেক বড় টাফ একটা বিষয়, বাট তারপরেও তার কাছে জানতে চাইবো যে মুম্বাই ইন্ডিয়ান্সের ওএমজি ফ্যাক্টর কে হতে পারে? থ্যাংক ইউ। কোয়েশ্চেনটা মুম্বাইয়ের কাছে অনেক একটা চয়েসেবল অনেকজনই আছে, কিন্তু আমি মনে করব মুম্বাই ইন্ডিয়ান্সের ওএমজি ফ্যাক্টরটা হচ্ছে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিটা। সে তার সব সময় ক্যাপ্টেন্সি দিয়ে অনেক সবাইকে অনেক অবাক করে ফেলে, যে তার বোলিং ক্যাপ্টেন্সি বলেন, বোলিং চুজ, তারপরে সবকিছু। তো আমি এবার মুম্বাই ইন্ডিয়ান্সের ওএমজি ফ্যাক্টরটা হবে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি। সে এটা কিভাবে অ্যাপ্লাই করবে, তার ভালো ভালো অনেক রিসোর্সেস আছে, অনেক ভালো বোলার, অনেক ভালো। এবার সে মুম্বাই ইন্ডিয়ান্স পীয়ূষ চাওলাকে 2.4 করোড় দিয়ে নিয়েছে। তো স্পিন রাহুল চাহারের সাথে পীয়ূষ চাওলা ইটস গুড, মানে আমরা স্পিনটাও বুঝতে পারবো এবার, যে মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিন নিবার আগে ছিল না, পেসি ছিল সবাই। তো আমরা সবকিছু দেখবো সে তার বোলার গুলাকে কিভাবে ইউজ করছে, কোন ব্যাটসম্যানকে ভালো মতো বা কোন অর্ডারে খেলাচ্ছে। তো সবকিছু আমার জন্য ওভারঅল রোহিত শর্মার ক্যাপ্টেন্সিটা আমার ওএমজি ফ্যাক্টর থাকবে, সে ভালো ক্যাপ্টেন্সিটা। ধন্যবাদ। Okay. তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে আমরা পাচ্ছি রোহিত শর্মার ক্যাপ্টেন্সি, যেটা সে বারংবার প্রমাণ করে এসেছে যে তার স্বল্প রানের ভিতরে কিভাবে ডিফেন্ড করতে হয়, স্পেল চেঞ্জ করে, বোলিং চেঞ্জ করে, ফিল্ডিং চয়েস করে, ব্যাটিং অর্ডার চেঞ্জ করে, অথবা নিজে পারফর্ম করেও। শার্দুল ঠাকুর বলছে চেন্নাই সুপার কিংস থেকে শ্যারি আমাদেরকে, আর স্বর্গ ভাই বলছেন যে শুভমান গিল হতে পারে কলকাতা থেকে। সো আপনারা ডিয়ার লিসেনার্স এবং ভিউয়ার্স আপনারা দেখে ফেলছেন বা শুনেও ফেলেছেন যে এর ওএমজি ফ্যাক্টর কে হতে পারে আমাদের এইবার আইপিএল সিজনে। তাছাড়াও আমরা আরো অনেক বিষয় নিয়ে আলাপ করব। আমাদের আইপিএল এর ভিতরে শুধুমাত্র যে 3টা দল তা কিন্তু নয়, অপরদিকে আরো 5টা দল অপেক্ষা করছে, এবং 5টা দলের আরো অনেক সব এক্স ফ্যাক্টর, আরো সব মারদাঙ্গা প্লেয়ার ফ্রম ইন্ডিয়া, ফ্রম অ্যাব্রোড, তাদের কথাবার্তাও আমরা কিন্তু বলবো। তো আমরা কি আজকের মতো কি কন্টিনিউ আরো করব? আমরা আমাদের জানতে চাচ্ছি যে আমরা কি আরেকটু প্রোগ্রেস করব, নাকি আমরা ড্রাই রানটা এখানে রাখতে চাই? কি বলো তোমরা? একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে ওএমজি ফ্যাক্টর বলছে তার এগেইনস্টে যদি কারো কোনো ধরনের কথা কোয়েশ্চেন থাকে, ফর এক্সাম্পল সৌরভ ভাই শুভমান গিল কেন ভাবছে, এটা যদি আমাদের কোনো কোয়েশ্চেন থাকে, স্বর্গ ভাই মানে প্রতিজনই দুজনের চয়েসের বিরুদ্ধে বা সাপোর্টে, ফেভারে, এগেইনস্টে বলতে পারে। স্বর্গ ভাই মিউট মনে হয় হালকা। ঠিক আছে, স্বর্গ ভাই শুরু করেন। স্বর্গ ভাই এটা হতে পারে সেক্টরের মতো যে উনি কোনটা এগ্রি করছেন, কোনটা ডিসএগ্রি করছেন, ডিসএগ্রি কেন করছে আর এগ্রি কেন করছে, যার এগেইনস্টে করছে সে হয়তো কাউন্টার করতে পারে। হ্যাঁ, আরিফ মনে হয় কিছু বলতে যাচ্ছিল, হ্যান্ড রেজ করলো। হ্যাঁ, তুমি মাইক অন করো ব্রো। ইয়া, আচ্ছা, আমি চেন্নাই সুপার কিংস এর কাছে একটা কোয়েশ্চেন রাখতে চাচ্ছিলাম। আমার বন্ধু সেজিদ ইমতিয়াজ বলছে যে শার্দুল ঠাকুর হচ্ছে তাদের জন্য অনেকটা বড় একটা ওএমজি ফ্যাক্টর বলতে যাচ্ছে। তো আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে, সে কি শুধু তার বোলিং এর ব্যাপারটা বলছে, নাকি তার ওভারঅল পারফরমেন্স? কারণ আমরা দেখেছি তার ফিল্ডিং যদি চিন্তা করতে চাই, ধোনি কিন্তু ফিল্ডিং কে অনেক প্রায়োরিটি দেয় চেন্নাই সুপার কিংসকে অল দ্য টাইম। তো সে চায় যে তার প্রত্যেকটা প্লেয়ার যেন ভালো ফিল্ডিং করে। তো যতটুকু আমার জানা মতে শার্দুল ঠাকুরের বডি ল্যাঙ্গুয়েজ, তার ফিল্ডিং সবকিছু মিলে নট চেন্নাইয়ের, আমরা যেহেতু আগে দেখেছি তারা প্রিভিয়াসলি তাদের প্রত্যেকটা ফিল্ডার অনেক অনেক পারফেক্ট, অনেক ভালো ছিল। তো শার্দুল ঠাকুরকে কি যদি আমার বন্ধু সেজিদ ইমতিয়াজ যদি শুধু বলার হিসাবে যদি চিন্তা করে, তাহলে ইটস গুড। ওভারঅল যদি ওএমজি ফ্যাক্টর যদি একটা টিমের জন্য ওভারঅল একটা বড় ফ্যাক্টর হিসাবে চিন্তা করে, তাহলে আমি মনে করব তার ফিল্ডিংটা অনেক উইক। তো এই ব্যাপারে যদি সাজিদ ইমতিয়াজ যদি কিছু বলতো, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হতো সেইটা। ওকে, ধন্যবাদ। না, থ্যাংক ইউ আরিফ আসলে কোয়েশ্চেনটা রেজ করার জন্য। বিরাট কোহলি 2019 থেকে কতগুলো ক্যাচ ড্রপ করেছে, এটা কি জানা আছে কারো? সো আসলে ওএমজি ফ্যাক্টর এর মানে এই না যে ওর ফিল্ডিং ভালো হতে হবে, ব্যাটিং ভালো হতে হবে, বোলিং ভালো হতে হবে, অ্যাজ এ ম্যান হিসেবে ভালো হতে হবে, তা না। ওর যেটা হচ্ছে ওর স্ট্রং পয়েন্ট, সেটাকে যদি সে কাজে লাগাতে পারে, দ্যাটস ইট। যেটা যদি টিমকে যদি আইপিএলে যতগুলো ম্যাচ হয় তার মধ্যে যদি 50% উইনিংয়ে যদি সে কন্ট্রিবিউশন রাখতে পারে, দ্যাটস এনাফ। আমি মনে করি না যে চেন্নাই সুপার কিংসে ওর ফিল্ডিংটা খুব ভালো না খুব খারাপ। আসলে কয়েকটা ম্যাচ দেখে আসলে বোঝাটা ডিফিকাল্ট, কারণ ও আজকে থেকে খেলছে না। কখনো এরকম হয়নি যে খুব বাজে ফিল্ডার অথবা খুবই ভালো ফিল্ডারও সে, এরকম কিছু না। বাট কথা হচ্ছে যে তার বলিংটা হচ্ছে ইম্পর্টেন্ট,
এবং তার লেটার পার্ট অফ দ্য ইনিংসে তার ব্যাটিংয়ের যে কুইক রানসটা এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে হবে, কারণ আমি দেখেছি ওর যথেষ্ট ইম্প্রুভমেন্ট হয়েছে ব্যাটিংয়ে, সেটা গত কয়েক সিজন থেকেও দেখা গিয়েছে। এবং রিসেন্টলি ইন্ডিয়ার যে ইংল্যান্ডের সাথে ট্যুরটা করেছে, ইন্ডিয়াতে যে ট্যুরটা করেছে, এই সিরিজেও আসলে দেখা গিয়েছে যে তার ব্যাটিংয়ের স্ট্রেংথটা কিছুটা হলেও তার কিছু কুইক রানস আসছে, যেটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে কিন্তু টি-20 ম্যাচে। সো আমি মনে করি তার বোলিংটা এবং তার এই লেটার পার্টের ব্যাটিংয়ের কিছুটা কুইক রানস আমার মনে হয় এটাই চেন্নাইকে অনেকগুলো উইনের ক্ষেত্রে কিন্তু সহায়তা করবে। আর ফিল্ডিংয়ের ব্যাপারে আসলে কিছু বলার নেই, কারণ ইয়ো টেস্ট পাস করে সবাই ন্যাশনাল টিমেই আসে। সো অবভিয়াসলি হয়তো একটা দুইটা মিস হতেই পারে, বাট সেটার জন্য তাকে একবারে খারাপ ফিল্ডার বলাটাও আমার মনে হয় না যুক্তিগত। তাহলে সেই হিসাবে বিরাট কোহলি খুবই বাজে ফিল্ডার আসলে, বাট আই গেস এটা থেকে অ্যাগ্রি করবে না। আচ্ছা, আমরা শার্দুল ঠাকুর আরিফ, আমি শ্যারি থেকে এই পয়েন্টটা, যেহেতু বিরাট কোহলির পয়েন্ট এসে পড়েছে, আমি এখান থেকে একটু টুইস্ট করতে চাচ্ছি। আমি স্বর্গ ভাইয়ের কাছে আসতে চাচ্ছিলাম একটা বিষয়ে, যে অলমোস্ট কিন্তু আরিফ যে পয়েন্টটা বলেছে, এই পয়েন্টটা কিন্তু অনেক ভ্যালিড একটা পয়েন্ট। আবার শ্যারি যে কাউন্টার পয়েন্টটা দিয়েছে, সেটাও কিন্তু অনেক বড় একটা ভ্যালিড পয়েন্ট, যে হ্যাঁ, স্কিলটা অনেক বড় একটা ম্যাটার করে, অনেক বেশি ম্যাটার করে স্কিলটা, বোলিং এবং ব্যাটিং। ফিল্ডিং সবার কাছ থেকে ছুটে, ফর এক্সাম্পল হিসেবে সে বিরাট কোহলির এক্সাম্পলটা দিয়েছে, যেটা আসলেও অনেক বড় একটা এক্সাম্পল। আবার শার্দুল ঠাকুরও কিন্তু অনেক বড় বড় ক্যাচ ফেলেছে, ফিল্ডিং ড্রপ করেছে, এবং লাস্ট ম্যাচে কাইন্ড অফ লাইক ম্যাচই খুইয়ে ফেলছিল এমন অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল ওর ক্যাচ ড্রপের কারণে। স্বর্গ ভাই, আপনি কিভাবে দেখছেন এই পুরো দুজনের পয়েন্ট অফ ভিউ? ওকে ওকে আমি চেন্নাই সুপার কিংস এর যদি আমাকে বলা হতো ওএমজি ফ্যাক্টর একটা প্লেয়ার পিক করতে, তাহলে আমি এটার আগে হিসাব করে দেখতাম যে আমাদের চেন্নাইয়ের প্রবলেম কি ছিল লাস্ট সিজনে, যে তারা কেন টেবিলের নিচের সারিতে ছিল। এটার কারণ হচ্ছে তাদের ব্যাটিংটা ক্লিক করে। হ্যাঁ, যে ধোনি স্কুল অফ ক্রিকেট সেটা এখন আউটডেটেড প্রায়, কারণ এখন সবাই কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করে। সো যে ক্ষেত্রে আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, আমার হ্যাঁ, ভিডিও হ্যাঁ, চলে হ্যাঁ, গিয়েছে। ক্লিয়ার, স্বর্গ ভাই, ক্লিয়ার। ওকে, সরি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার গত সিজনের যে ল্যাকিংসটা ছিল চেন্নাইয়ের, সেটা এখন পূরণ করার জন্য কারা আছে, আমি সেই প্লেয়ার থেকে একজনকে এক্স ফ্যাক্টর বেছে নিতে চাচ্ছি। কারণ আমার মনে হয় না গত সিজনে চেন্নাইয়ের বোলিং এর কোনো প্রবলেম ছিল যার ফলে তারা সিজন টুর্নামেন্ট কোয়ালিফাই করতে পারেনি, টপ 4 যেতে পারেনি, সেই প্রবলেম হচ্ছে না। তো আমি যদি অন্য একটা পার্সপেক্টিভ থেকে দেখি, আমার মনে হচ্ছে এখানে স্যাম কারান অনেক বড় একটা রোল প্লে করবে যদি চেন্নাই এখানে ভালো ভালো করতে চায় এই সিজনে। কারণ স্যাম কারান অলরেডি আমরা দেখেছি যে লাস্ট ওডিআইতে একটা অবিশ্বাস্য ইনিংস খেলেছে, অলমোস্ট ম্যাচকে জিতিয়ে নিয়ে যাচ্ছিল একাই। তো সেই রকম একটা আশাই করবে চেন্নাই তার কাছ থেকে। অবশ্যই গত সিজনেও সে ভালো খেলেছে এবং আমরা জানি লর্ডসের টেস্টে বলেন স্যাম কারান কিন্তু ইংল্যান্ডের যে ট্যুর, ইন্ডিয়া যে ট্যুর করেছিল, সেই ট্যুরে কিন্তু অলমোস্ট একাই সে টেস্ট গুলো জিতিয়েছে, মানে লোয়ার অর্ডারের ব্যাটিং বলেন এবং তার বোলিং দিয়ে। সো এখানে আমি আশা করছি যে স্যাম কারান ভালো খেলবে এবং চেন্নাই সুপার কিংস তার উপর ভর করেই আগাবে। কারণ আপনি যদি দেখেন হার্ড হিটার ব্যাটসম্যান কিন্তু তেমন কোনো ইনক্লুশন হয়নি, আনলেস শুধুমাত্র মঈন আলী বাদে। সো মঈন আলী যদি জায়গা পায় তাহলে জাদেজা খেলবে কিনা বা ডোয়েন ব্র্যাভো খেলবে কিনা সেক্ষেত্রেও একটা কোশ্চেন থাকে, বাট তারা স্যাম কারানকে অবশ্যই খেলাবে। সো এক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে স্যাম কারানের হওয়াটা খুবই যৌক্তিক। আর শার্দুল ঠাকুরকে যদি আপনি ওএমজি ফ্যাক্টর ধরেন, আমার মনে হয় না যে শার্দুল ঠাকুর এমন একজন বলার এখনো হতে পেরেছে যে 20-21 উইকেট বা 22 উইকেট নিবে একটা সিজনে। সো তাকে ওএমজি ফ্যাক্টর ধরা মানে আশা করাটা আমার কাছে খুবই মনে হচ্ছে যে নাও ফ্রুটফুল হতে পারে। সে সেরকম রেজাল্ট নাও দিতে পারে, বাট স্যাম কারান সে অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুই দিক দিয়েই ইউজ করবে ধোনি অবশ্যই। সো এবং তাকে ফ্লোটার হিসাবেও ইউজ করেছে, নাম্বার 3 তেও খেলিয়েছে এবং সে খুব ভালো ইনিংসও খেলেছে লাস্ট সিজনে। সো এই সিজনে আরো এক্সপিরিয়েন্সড প্লেয়ার হিসেবে সে আসছে। ইন্ডিয়ার মাটিতে সে অলরেডি এক্সপিরিয়েন্সড, লাস্ট অলরেডি 2 মাস ধরে সে এখানে আছে। সো আশা করা যায় খুব ভালো একটা সিজন তার কাছ থেকে। সো এইভাবেই আমি দেখছি আর কি চেন্নাইয়ের আমি স্বর্গ ওএমজি ভাইয়ের ফ্যাক্টর। লজিকে যদি একটু কাউন্টার দিতে চাই এই ক্ষেত্রে, যে সেটা হচ্ছে যে তিনি যেটা বলছেন যে শার্দুল ঠাকুর কারণ কোন জায়গাটা আসলে ল্যাকিংস ছিল, উনি যেরকম ওএমজি ফ্যাক্টর কলকাতা নাইটসের ক্ষেত্রে হচ্ছে শুভমান গিল, যার স্ট্রাইক রেট হচ্ছে টি-20 120, যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও খেলে না, যে ইন্ডিয়া টি-20 দলেও চান্স পায় না। সে যদি তার এটা সবাই একটা পারসেপশন থাকে যে হয়তো বা সে হতে পারে, কিন্তু এখন যদি ব্যাকগ্রাউন্ডের ভাবে চেক করা হয় সেক্ষেত্রে শুভমান গিলের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা খাটছে না।
কারণ শুভমান গিল আপনার টি-20 স্ট্রাইক রেট 120, সে পাওয়ার প্লেতে রান নিতে পারে না, সে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে টি-20 দলে জায়গা পাচ্ছে না, সে টেস্ট ব্যাটসম্যান হিসেবে ইন্ডিয়া দলে জায়গা পাচ্ছে, ইভেন ওডিআইতেও না। তো তার থেকে যদি আপনি এক্সপেক্ট করেন টি-20 একটা কিছু হওয়া, তো অবশ্যই আমার মনে হচ্ছে যেটা, যেহেতু শার্দুল ঠাকুর একটা কনফিডেন্স আছে রিসেন্টলি একটা ট্যুরে, এবং সে শর্টার ফরম্যাটেই খেলেছে ইন্ডিয়ার হয়ে এবং যথেষ্ট ভালো খেলেছে এবং খুব প্রেশারের মধ্যে ভালো খেলেছে। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে কতটা প্রেশারের মধ্যে সে আসলে ট্যুরটা করেছে, যে সময় ইন্ডিয়ার কন্টিনিউয়াস চেঞ্জিং হচ্ছে, যেখানে ইন্ডিয়ার খেলার স্টাইল নিয়ে কথা হচ্ছে, যেখানে ইন্ডিয়ার ডিফেন্ডিং রানটা ডিফেন্ড করা নিয়ে কথা হচ্ছে, আর যেখানে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের রান করা নিয়ে কথা হচ্ছে, অনেক ধরনের চ্যালেঞ্জেস ছিল। এবং বিরাট কোহলি অ্যাজ এ ক্যাপ্টেন অনেক অ্যাগ্রেসিভ একটা ক্যাপ্টেন, সো তার আন্ডারে খেলাটাও কিন্তু ডিফিকাল্ট, কারণ সে অলওয়েজ চায় তার টিম থেকে বেস্টটা নিয়ে আসার জন্য, কারণ সে নিজের বেস্ট, সেও চায় সবাই যেন বেস্ট পারফরমেন্সটা দেয়। সো আমি কেন ভাবছি এই ক্ষেত্রে, কারণ সে এখন একটা কুল অ্যান্ড কাম ক্যাপ্টেন আন্ডারে যাচ্ছে, যে হয়তো বেস্টটা নিয়ে আসে বাট একটা ডিফারেন্ট ওয়েতে নিয়ে আসে, যেখানে হয়তো সে আরেকটু সুইটেবল একটা পাবে, একটা এনভায়রনমেন্ট পাবে নিজেকে ফ্লারিশ করার জন্য। আমার জাস্ট পয়েন্ট হচ্ছে এই কারণে যে তার রিসেন্ট ফর্মটা, এবং আমার মনে হচ্ছে যে ধোনি এবার হয়তো দীপক চাহার এবং শার্দুল ঠাকুরকে এমন ওয়েতে ইউজ করবে যেটা আসলে টিমের জন্য যথেষ্ট ফ্রুটফুল হবে। সো ওকে, তো শার্দুল ঠাকুরের কথা গেল, আমরা শুভমান গিলের বিষয়টাও রাখলাম, ওএমজি ফ্যাক্টর গুলো নিয়ে আর আমরা কথা না বাড়াই। তবে আমি মনে করি যে আমাদের সবসময় 8টা দল খেলে আসছে আইপিএল সিজনগুলোতে প্রায় এত বছর ধরে, অনেকগুলো দলই এখন পর্যন্ত কাপ নিতে পারেনি। তার ভিতরে সবচেয়ে বেশি যে দলটার নাম উঠে আসে, কারণ তারা অনেক ভালো খেলে, অনেক ভালো প্লেয়ার নিয়ে সবসময় দল বানায়, কিন্তু সবসময় তাদের এক্সপেকটেশনটা সবসময় জিরো বা ফেল বা আশা হতেই হয়েছে। আরসিবি ইজ ওয়ান অফ দেম, এন্ড সেকেন্ড কলকাতার কাছে কষ্টের সাথে হেরে যাওয়া, এত ভালো খেলে পাঞ্জাব, এই দুটা দল। দিল্লি ভালো করছে, এই 3টা দল আছে যারা কিনা এখন পর্যন্ত কাপ পায়নি। তো তোমাদের কি মনে হয় যে এইবার ওএমজি ফ্যাক্টর হতে পারবে কিনা এই 3টার ভিতরে একটা? এইটা হচ্ছে আমার প্রশ্ন তিনজনের কাছে। আমি আরিফ থেকে শুরু করতে চাই, যে চ্যাম্পিয়ন হতে পারবে কিনা এই 3 জনের কোনো একটা দল, পাঞ্জাব, আরসিবি এন্ড দিল্লি। আরিফ? না, আমার মনে হয় না এই 3টা দল থেকে কারো কেউ একজন টপ 4-এ যাবে। আরসিবি টপ 4-এ যাবে, কিন্তু আমার মনে হয় না চ্যাম্পিয়ন হতে পারবে, কারণ তাদের চেয়ে অনেক ভালো ভালো আরো অনেক টিম আছে আমার মনে হয়। যেরকম আপনি যদি শুরু থেকে বলেন, আহ, তাদের চেয়ে ভালো টিম হচ্ছে রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, সিএসকে। ইভেন আমি মনে করি সবকিছু ওভারঅল যদি চিন্তা করে হায়দ্রাবাদ অনেক ভালো। তাদের তাদের রিসোর্সেস আছে, নতুন ক্যাপ্টেন, সবকিছু মিলে আমার মনে হয় না তারা চ্যাম্পিয়ন হবে। তারা টপ 4-এ যাবে, তারা টপ 4-এ যেতে পারে। হয়তো বা আরসিবি কে আমি এগিয়ে রাখছি টপ 4-এ। পাঞ্জাব এবং দিল্লি আমার জন্য একটু, তারা হয়তো 5-6 মিট করবে আর কি। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। শারি, তুমি যদি বলতে চাও যে এক্সপেক্ট ওএমজি ফ্যাক্টর হতে পারবে এই 3 জন কেউ? না, দিল্লি যথেষ্ট স্ট্রং দল, বাট আমি নিজেও দিল্লিকে এবার যে কারণে টপ 4-এ রাখছি না সেটা হচ্ছে নতুন ক্যাপ্টেন অ্যান্ড ওদের ইম্পর্টেন্ট একটা প্লেয়ার অক্ষর প্যাটেল বোধহয় কিছু ম্যাচ মিস করবে প্রথম দিকে, যেহেতু কোভিড পজিটিভ। ও একটা ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ছিল আসলে। আমি শিওর না ঋষভ পান্ট আসলে ক্যাপ্টেন্সিটা চেঞ্জের কারণেই কিছুটা আমার একটু চিন্তা হচ্ছে যে আসলে কি সে এই জিনিসটা এই রেসপন্সিবিলিটি নিতে পারবে কিনা। ইভেন সবচেয়ে বড় কথা, সে যেমন ডিআরএস নিবে সেটা কীভাবে নিবে আমি বুঝতেছি না, কারণ ঋষভ পান্ট ক্যাপ্টেন, সে আবার ডিআরএস নিবে। সো আমার মনে হচ্ছে এখানে কিছু একটা চিন্তার বিষয় আছে আসলে। সো দেখা যাক, যদি হয় তত খুবই ভালো। বাট দিল্লি কিন্তু যথেষ্ট স্ট্রং দল ছিল গত সিজনও, এবারও, এবং এবার হয়তো আরও স্ট্রং, কারণ এবার স্টিভেন স্মিথও এখানে জয়েন করেছে এবং ওদের বলিং অ্যাটাক তো খুবই ভালো, যেহেতু 2টা পেস অ্যাটাক আছে, রাবাডা অ্যান্ড নকিয়া, সাউথ আফ্রিকান 2 ফাস্ট বোলার। বাট শুধুমাত্র ঋষভ পান্ট তো অ্যাজ এ এক্সপেক্টার হিসেবেও যথেষ্ট ভালো একটা প্লেয়ার, এবং ঋষভ পান্ট যথেষ্ট ভালো একটা প্লেয়ার আই নো, কিন্তু আমি জানি না ওর ক্যাপ্টেন্সিতে আসলে কেমন করবে। যদি ওকে হয়তো হেল্প করবে, ধাওয়ান আছে, আজিঙ্কা রাহানে আছে, ইভেন স্টিভেন স্মিথও আছে, দেখা যাক। বাট আর এর মধ্যে যদি আরসিবির কথা হয়, আরসিবিকে আমি যথেষ্ট লাইক করি অ্যাজ এ টিম হিসাবে। আর এবার আরসিবি আমি বলছি কিছুটা সুযোগ আছে, কারণ এবার অ্যাটলিস্ট এবিডি ভিলিয়ার্স আর বিরাট কোহলির উপর থেকে লাইটটা কিছুটা হলেও ম্যাক্সওয়েলের কাছেও যাবে। সো অ্যাটলিস্ট তারা কিছুটা ফ্রিলি এবং রেসপন্সিবিলিটি নিয়ে হয়তো আরও কিছু দূর খেলতে পারে, কারণ বোলিং অ্যাটাক নিয়ে আমি যথেষ্ট কনসার্ন এখনও। বাট এটা একটা সুবিধা হচ্ছে, ওদের তো আর বেঙ্গালুরুতে খেলা লাগছে না, সো এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাট তারপরে বোলিং অ্যাটাকে আমি কিছুটা কনসার্ন। বাট ব্যাটিং হিসাবে, ব্যাটসম্যানদের হিসেবে ম্যাক্সওয়েল অ্যাড হওয়াতে হয়তো বা এবিডি ভিলিয়ার্সের বিরাট কোহলির উপর থেকে কিছুটা প্রেশার হয়তো রিমুভ হতে পারে। আর ওদের যে পার্টিকেল আছে, যদিও পার্টিকেল কিন্তু আবার কোভিড পজিটিভ, সো আই ডোন্ট নো যে আসলে কতদিনের মধ্যে সে আবার ফিরবে, কারণ তাহলে ওপেনিং বিরাট কোহলির পার্টিকেলকে হয়তো চিন্তা করা হচ্ছিল।
কয়েকটা ম্যাচ হয়তো মিস যদি হয়ে যায় সেক্ষেত্রে ওদের আবার টিম ব্যালেন্স করা কিছু ইস্যু হতে পারে। আর আইপিএল এমন একটা জায়গা, প্রথম কয়েকটা ম্যাচ মিস হয়ে গেলে পরে আসলে কাভার করতে গেলে অনেক কিছু অনেক ম্যাটার করে, কষ্ট হয়, অনেক অনেক কিছু কষ্ট। ম্যাটার করে, বিশেষ করে রান রেট, অনেক কিছু। অনেক বড় একটা ব্যাপার। আমি স্বর্গ ভাইয়ের কাছে আসতে চাই যে এই তিনটা দল, যে তিনটার নাম বললাম, এবং যে পুরনো যারা দল, যারা রাজস্থান অনেক বছর সর্বপ্রথমবারের মতো ফার্স্ট সিজন জয়ী হয়েছিল, সানরাইজার হায়দ্রাবাদ, দুইটা বড় প্লেয়ার, আমাদের দেশের একটা প্লেয়ার মুস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রেখেছিল ডেভিড ওয়ার্নারের কাঁধে গত সিজনে, যে ভালো করতে পারেনি। সো এই দলগুলোর কি কামব্যাক বা ওএমজি ফ্যাক্টর হতে পারবে কি না, সন্দেহ কি আছে? ওকে, শিওর। আমার মনে হচ্ছে যে যে তিনটা টিমের কথা বলেছো ফার্স্টে, আপনার দিল্লি, আর আরসিবি, আর হচ্ছে পাঞ্জাব। সো এর মধ্যে অবভিয়াসলি আমার মনে হচ্ছে যেটা যে দিল্লি ক্যাপিটালের চান্সেস বেশি, এটা আপনার ক্যাপ্টেন্সি চেঞ্জ হওয়ার পরেও। কারণ ইফ ইউ হ্যাভ রিকি পন্টিং ইন দ্য ডাগ আউট, আই ডোন্ট থিঙ্ক মানে ক্যাপ্টেন্সি একটা ইস্যু হবে সেরকম। কারণ রিকি পন্টিং যে ডিসিশন নিবে আপনার ড্রেসিং রুম থেকে প্রি প্রি ম্যাচে, সেই ডিসিশন গুলো অক্ষরে অক্ষরে ঋষভ পান্টের মতো একটা অনভিজ্ঞ প্লেয়ার পালন করবে, এটাই আমার ধারণা। হ্যাঁ। সো আর অফকোর্স ইনডিসিশনে যখনই ভুগবে তখন সেখানে আপনার মাঠে আজিঙ্কে রাহানে আছে, টেস্ট ক্যাপ্টেন। সে মাত্র করে এসেছে, অস্ট্রেলিয়া সিরিজ জিতে এসেছে। সো তার কনসালটেন্সিও সে নিবে। আর ধাওয়ান আছে, হ্যাঁ অবশ্যই। স্মিথও আছে, জানি না সে খেলতে পারবে কিনা, স্কোয়াডে থাকবে কিনা। তো যার ফলে আমার মনে হচ্ছে না ক্যাপ্টেন্সির কোনো বার্ডেন সে মানে সেভাবে ভোগ করতে হবে দিল্লিকে, যেটার জন্য সে টপ 4 কোয়ালিফাই করতে পারবে না বা চ্যাম্পিয়নও হতে পারবে না। আমি আমার টপ 4-এ দিল্লিকে রেখেছি এবং খুব উপরের দিকে রেখেছি। আর সে এবার অলমোস্ট দুবার সে কোয়ালিফাই করেছে, একবার ফাইনালও খেলে ফেলেছে। হুম। So, এবার মনে হচ্ছে যে এই টিমটা কিছু একটা করতে পারে, কারণ তাদের কোর অলমোস্ট সেম। রাবাডা, নোকিয়া সব আছে সেখানে, স্টয়নেস আছে, ঋষভ পান্ট দারুণ ফর্মে আছে, শিখার ধাওয়ানও দেখিয়েছে সে অনেকদিন পর ফিরে আসলেও ইন্ডিয়া টিমে পারফর্ম করেই সে ঢুকেছে, যেখানে ঈশান কিষান, সূর্য কুমার ইয়াদব যখন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সে তখনও পারফর্ম করেছে। সো আর পৃথ্বী শ, আমি জানি না আপনারা জানেন কিনা যে অলমোস্ট যে একটা বিজয় হাজারে টুর্নামেন্ট চলে গেল, সেখানে 10টা ম্যাচ খেলেছে, তার এভারেজ 100 এর উপরে। মানে একটা ব্যাটসম্যানের এভারেজ কিভাবে 100 এর উপরে হয় আমি জানি না। মানে সে মানে এত রান করেছে, ইন বাল্ক সে রান করেছে। সো অবশ্যই সে ফিরতে এখন মরিয়া, ইন্ডিয়া টিমে ফিরতে মরিয়া। আর ইন্ডিয়া টিমে একমাত্র আপনি ফিরতে পারেন এই স্টেজে পারফর্ম করে। সো দিল্লি অ্যাজ এ টিম লুকস ভেরি ডেঞ্জারাস, হ্যাঁ অ্যাজ অলওয়েজ। বাট আমি আর এদিক থেকে কেও এগিয়ে রাখছি। আর আরসিবি আর পাঞ্জাবের কথা একটু পরে আসছি। আর কে এগিয়ে রাখছি এই কারণে, কারণ তাদেরও যে ওভারসিজ স্কোর, এটাও বেশ অনেকদিন ধরেই খেলছে। বাটলার, বেন স্টোকস, হ্যাঁ জফরা আর্চার। সো তারাও এই টিমটা এবং এই ম্যানেজমেন্টটাকে বুঝে ফেলেছে অলমোস্ট। সো তাদের এখন পে ব্যাক টাইম। আর একটা ভালো কিছু মানে পেতেই পারে। অলমোস্ট 5 মাস আগে একই টিম নিয়ে খেলেছে, এখন মুস্তাফিজের ইনক্লুশন হয়েছে, জানি না সে চান্স পাবে কিনা সবগুলো ম্যাচে। অবশ্যই সেখানে আরো ভালো বলার রয়েছে, বাট মুস্তাফিজের চান্স পাওয়াটা একটু ফ্লিক আমার মনে হচ্ছে। কারণ যেহেতু অলরেডি 3টা স্লট বুকড, আপনি আর্চারকে খেলাবেন, স্টোকসকে খেলাবেন, বাটলারকেও খেলাবেন। আর একজন ওদের যে স্পেশালিস্ট কিনেছে, মরিস। সো গত সিজনে মরিস আরসিবির হয়ে যে সুন্দর বল করেছে, আমার মনে হয় না তাকে বসিয়ে রেখে মুস্তাফিজকে খেলানো উচিত হবে, বা সে চান্স পাবে আনলেস হি গট ইনজুরড। এবং অপরদিকে ভালো পারফরমেন্সও দেখায়নি নিউজিল্যান্ডে, এটাও একটা বড়। রাইট, রাইট, সেটাও একটা কনসার্ন। জি। অর্থাৎ সবকিছু ডিপেন্ড করে তারপর যদি টিম তার উপর কি রকম কনফিডেন্স দেখাচ্ছে প্র্যাকটিসে, সে কেমন করছে সেটার উপর ডিপেন্ড করছে। এখন তার যদি কোনো রোল প্লে করার থাকে, যে ইয়র্কার স্পেশালিস্ট হিসাবে তাকে খেলাতে চায়, বা কোনো নতুন বলে তাকে যদি বল করাতে চায়, ডেথ ওভারে বল করাতে চায়, যদি এরকম কোনো পার্টিকুলার রোল থাকে যে না লাগবেই, তাহলে অবশ্যই তাকে দেখতে পারবো। আর আনলেস আর্চার আর মরিস যদি ইনক্লুড হয়, তাহলে তার আমি দেখতে পাচ্ছি যে সেম প্রবলেমটা এখনো আছে, বলারদের যে প্রবলেম সেটা দেখতে পাচ্ছি। তাদের ব্যাটিং আমার মনে হচ্ছে এখনো কোরটা আরো ভালো হয়েছে গত বছরের তুলনায়। নতুন একটা প্লেয়ার ইনক্লুশন যেটা করেছে আজারউদ্দিন নামে, মানে ছেলেটার জাস্ট একটা ইনিংস দেখেছি, খুবই দারুণ শট স্ট্রোক আছে হাতে, মানে অসাধারণ একটা ফিউচার আজারউদ্দিনের। রঞ্জিতে সে খেলেছে, সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে সে খেলেছে। সো অসাধারণ পারফরমেন্স করেছে এবং মিডিয়া কভারেজ পেয়েছে সে অলরেডি এই ছোট বয়সেই। সো দারুণ একটা টুর্নামেন্ট আশা করতে পারি তার কাছ থেকে। আর পার্টিকাল অলরেডি এক্সপিরিয়েন্সড হয়ে এসেছে। আর বিরাট কোহলি যেহেতু ওপেন করবে, সো আরসিবির
যে প্রবলেমটা ছিল মিডল অর্ডারে স্লো হয়ে যাচ্ছিল ডিসপাইট এবিডি প্লেয়ার্স থাকা সত্ত্বেও। সো এই প্রবলেমটা বিরাট কোহলি ওপেন করে আমার ইচ্ছা আসলেই সলভ হবে। বাট আর পাঞ্জাবের যে প্রবলেম এখনো দেখা যাচ্ছে যে তাদের মানে লেজিট কোনো অলরাউন্ডার নাই যে আপনার 6-7 এ এসে ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে, হ্যাঁ, বা এরকম। যেমন তাদের সাথে খেলবে ক্রিস জর্ডান, তো জর্ডানের ব্যাটিং আমার মনে হয় না তেমন ফলপ্রসূ দিবে, যার ফলে দেখা যাচ্ছে টপ 4 থেকেই কাউকে না কাউকে অ্যাঙ্কর রোল প্লে করতে হচ্ছে যার ফলে কেএল রাহুল কিন্তু আপনার স্ট্রাইক রেটটা দেখবেন সচরাচর কমই থাকে। আর যদি সে কনভার্ট করতে পারে তাহলে লাস্টের দিকে সে পুষিয়ে দেয়, বাট গত সিজনে আমরা দেখেছি এই কারণে বহুতবারই টিম হেরেছে। কারণ এই স্লো রান রেট দিয়ে এখন এই কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটের যুগে এটা আসলে অবসলিট হয়ে যাচ্ছে এই স্টাইল অফ ক্রিকেট। সো দেখা যাক এখন পাঞ্জাবের ব্যাটিংটা আপনার টপ 4 খুবই স্ট্রং, বাট লেটার পার্ট অফ দা যে স্কোয়াড এখানে আমার মনে হচ্ছে যে কিছু একটা মিসিং আছে। সেই মিসিংটা যদি অফকোর্স কেউ স্টেপ আপ করে তাহলে পাঞ্জাবের জন্য ভালো, আদারওয়াইজ আই ডোন্ট সি এনি চান্সেস। ঠিক আছে, এই ব্যাপারে আমরা আরো কথা বলবো, তবে একটা বড় ব্যাপারে আমি তিনজনের কাছে মতামত চাচ্ছি যে ইন্ডিয়ান প্লেয়াররা আইপিএল খেলে, তারা আইপিএল বাদে অন্য কোনো লিগে খেলতে পারে না। তো এটা আপনারা সবাই জানেন, আপনারা এর ব্যাপারে এটা সবসময় অবগত। তবে ইন্ডিয়ান প্লেয়ার বা আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবসময় বাহিরের বিশ্বের খেলা বা ফরেন বা অ্যাব্রোড প্লেয়াররা যারা আছে তারা সবসময় মুখিয়ে থাকে যে এইখানে এসে কবে পারফর্ম করবো। কারণ অফকোর্স ফাইন্যান্সিয়াল দিক দিয়ে অনেক বেশি থাকে, টাকা পয়সা, সাথে কম্পিটিশন অনেক বেশি হাই থাকে, টেম্পারমেন্ট অনেক বেশি হাই থাকে, এবং ইন্টেন্সিটিও ওই রকমই থাকে। তো আমি জিজ্ঞেস করতে যাচ্ছি, আমি শেয়ারি থেকে শুরু করবো, দেন আরিফ, দেন স্বর্গ ভাইয়ের কাছে আসবো এই ব্যাপারে যে সেনা বা যেটাকে বলা হয় সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আইপিএল এ আগে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা অনেক বেশি ফরেন প্লেয়ার যেত, দেন আপনার নিউজিল্যান্ডের দিকে এগুলো। এখন দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড কাপ টিম চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ ভালো খেলেছে, এবং ইংল্যান্ডের প্রায় বলতে পারেন 15 জনই কোনো না কোনো দলে জায়গা করে আছে, 11টা তো আছেই, সলিড 11ই আছে। অস্ট্রেলিয়ার দিক দিয়ে মাত্র 2-3টা প্লেয়ার, নিউজিল্যান্ডে আরো 2-3টা প্লেয়ার, শ্রীলঙ্কাতে তো বলতে পারেন নাই, সাউথ আফ্রিকাও মাত্র 2-3টা, আর আপনার অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজেরও একটা ভালো ডিমান্ড আছে। তো এই ব্যাপারে কি যে এই আবির্ভাব হচ্ছে, বাংলাদেশ কবে আসবে, বা এই ব্যাপারটাকে একটু যদি কোঅর্ডিনেট করে আপনি কিছু করতেন। বাংলাদেশ গিয়েছে তো, আইপিএল এ গিয়েছে তো বাংলাদেশ। Tough question, I know, but you can try. সাকিব বুঝতে বুঝতে আছে আইপিএল এ এখন। এখন এটা তো আসলে আমি বললেই হবে তা না, তো সবাই দেখতেই পাচ্ছে বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স। দুঃখ লাগে, কষ্ট লাগে আসলে যে আমাদের টিমের আসলে 11টা প্লেয়ার আছে, 11 জন বলবো, 15 থেকে 18 জনের তো স্কোয়াড থাকে। সো এখান থেকে কয়জনই বা আইপিএল খেলছে? হয়তো ইনিশিয়ালি মাশরাফি ছিল, আশরাফুল ছিল, তাও ওয়ান সিজন 2 সিজন কন্টিনিউয়াস, শুধুমাত্র সাকিবই ছিল যে কন্টিনিউয়াসলি খেলেছে। মুস্তাফিজও একটা দুটা সিজন, এটা মনে হয় 3rd সিজন হবে আর 4th সিজন হবে, আই গেস 3rd সিজন হবে বোধহয়। আর আমাদের বাংলাদেশ থেকে তামিম একবার সুযোগ পেয়েছিল, স্কোয়াডে ছিল বাট একাদশে ছিল না। বা যাই হোক, রাজদাকও ছিল, রাজ্জাক ছিল আরসিবিতে, আশরাফুল ছিল মুম্বাই, মাশরাফি ছিল কলকাতাতে। বাট যেটা হচ্ছে যে আপনি এখন একটু চিন্তা করে দেখা যায় যে ইংল্যান্ড, ইভেন অস্ট্রেলিয়া 2-3টা না, আসলে অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ারই আছে এখানে, ইভেন ওয়েস্ট ইন্ডিজেরও আছে, নিউজিল্যান্ডেরও অনেক প্লেয়ার আছে, আর সাউথ আফ্রিকার তো কুইন্টন ডি কক, বোলার সবগুলোই, ডেভিড মিলার, মোটামুটি অনেক প্লেয়ারই আছে আর কি, 4-5টা তো হবে। তো বাংলাদেশ থেকে যাচ্ছে না, বাংলাদেশ থেকে কীভাবে যাবে? বাংলাদেশ টি-20 সিরিজ বছরে খেলে কয়টা? বাংলাদেশ টি-20 সিরিজ খেললেও পারফরমেন্স কী করছে? বাংলাদেশের কি বড় কোনো ম্যাচ কি জেতার কোনো অভিজ্ঞতা আছে, বড় কোনো এনভায়রনমেন্টে, বা এমন কোনো কি অভিজ্ঞতা আছে, বা অভিজ্ঞতা কি খুব বেশি অর্জন করে ফেলেছে যে একটা কুইক মোমেন্টে এতগুলো দর্শকের সামনে কীভাবে ম্যাচ জিততে হয়, একটা টাইট মোমেন্টে একটা বড় দলের সাথে কীভাবে ম্যাচটা বের করে আনতে হয়? 2-1টা ম্যাচের এক্সাম্পল দেওয়া যায়, যেরকম নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার সাথে জেতাটা, ইভেন পরের ম্যাচেই কিন্তু বুঝিয়ে দিল ফাইনালে যে বাংলাদেশের উইকনেসটা আসলে কোথায়, টেম্পারমেন্টটা নাই। সো প্লেয়ার নিজেদের আসলে নিজেদের প্রতি কাজ করতে হবে, আসলে ওয়ান অফ দ্য রিচেস্ট বোর্ড বা বিসিবি ওয়ার্ল্ডের। সো নিজেদের মধ্যে যদি প্লেয়াররা নিজেরা এটা গ্রো না করে যে তাদের রেসপন্সিবিলিটিটা কী, এবং তারা যে নিজেকে গেমটা ডেভেলপ না করে, কারণ সাকিব একটা এক্সাম্পল দেওয়া যায়, মুশফিক একটা এক্সাম্পল, হয়তো যতটুকু আছে হয়তো কম্পিটেন্সি নাই বা হয়তো ক্যাপাবিলিটি ওরকম না থাকলেও অ্যাটলিস্ট ডেভেলপ করে তো কিছুটা আনা যায়। রোনালদো, মেসিও তো একটা বড় এক্সাম্পল, কেউ হয়তো প্লে স্টার, কেউ হয়তো হার্ড ওয়ার্কার। সো অ্যাটলিস্ট কিছুটা নিজের ডেভেলপমেন্ট তো আনা দরকার। বাট আমি একটা জিনিস প্রেডিক্ট করছি যে আগামী 10 বছরও মনে হয় না, হয়তো কষ্ট থেকেই বলছি, বাট আগামী 10 বছরও মনে হয় না যে বাংলাদেশ থেকে খুব বেশি হয়তো
অ্যাটলিস্ট 4টা থেকে 5টা প্লেয়ার আমরা দেখবো, কারণ আমার মনে হচ্ছে না যে আমাদের এই ক্লাস ক্রিকেট বা আমাদের যেই পাইপলাইনটা দেখতে পাচ্ছি আমরা, এটা খুবই উইক। হয়তোবা আইপিএল বেঞ্চমার্কের না, আইপিএল বেঞ্চমার্কে তো অবশ্যই না, এবং অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেরও না। কারণ এত বছর একটা টেস্ট প্লেইং ন্যাশন যদি এখনও এরকম পারফরমেন্স করে, তাহলে এটা খুবই হতাশজনক। এবং এটার সলিউশনটা কে দিবে? এটা তো বিসিবি ছাড়া তো কারোর সলিউশন দেওয়ার মতো নেই। আর হয়তো বা আমাদেরকে একটু ভয়েস রেজ করতে হবে এই ইস্যুটা নিয়ে, কারণ এক সৌম্য সরকার হয়তো এই টি-20তে একটা ম্যাচ ভালো খেললো, এখন তো সৌম্য খুব ভালো হয়ে গেল, কিন্তু সৌম্য যে গত 13-14 ম্যাচ কি খেললো এটা অনেকে ভুলে গেল। তারপর লিটন কুমার দাস ক্যাপ্টেন্সিও দেওয়া হলো, এক্সপেকটেশন ছিল ফার্স্ট শট, এটা দেখার পর হয়তো বা অনেকেরই ভোরের ঘুমটা হারাম হয়ে গেছে, অনেকে দুপুরে যে ঘুমাতো ওটাও হারাম হয়ে গেছে। লিটন দাস নেমে ফার্স্ট শট এটা কি খেললো। বাট এই জিনিসগুলো আর কিভাবে, হয়তো একটা কোচ তো আর গিলে খাওয়াতে পারবে না, অবভিয়াসলি হয়তো বুঝিয়ে দিতে পারবে না যে এটা এভাবে খেলা, হয়তো বলতেছে, কিন্তু নিজে থেকে আসতে হবে। কারণ আপনি এক্সাম্পল দেবেন ইন্ডিয়ান প্লেয়ারের ন্যাশনাল টিমে আসার জন্য কি কষ্টটা করতে হয়, ওইরকম একটা কম্পিটিশন যদি ক্রিয়েট করা যায়, পাইপলাইনে যদি এত প্লেয়ার আনা যায় যারা আসলে কেপেবল, তাহলে হয়তো কম্পিটিশনটা আসবে, দেন হয়তো ওদের মধ্যে এই জিনিসটা কাজ করবে যে হ্যাঁ আমাকে হয়তো সাকিবকে বিট করে টিমে আসতে হবে, আমাকে হয়তো মুশফিককে বিট করে হয়তো টিমে আসতে হবে, আদারওয়াইজ আমি টিমে চান্স পাবো না। এখন অটো চয়েস ওই 3-4টাই, সো লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। ওকে আরিফ, তুমি যদি বলতে চাও ফরেন প্লেয়ারদের যে মুখরিত বেশ আইপিএল এ, কিন্তু বাংলাদেশের যে এই অবস্থা, যদি একটু সংক্ষেপে বলতে। আমার এক কথায় হচ্ছে আইপিএল এর মতো এত বড় মাপের একটা প্ল্যাটফর্মে যারা খেলতে আসছে, প্রত্যেকটা প্লেয়ার, ফরেন প্লেয়ার যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকটা এক্সেপশনাল। আপনার আইপিএল এর মতো এত আইপিএল এ খেলতে গেলে আপনার অবশ্যই এক্সেপশনাল হতে হবে। আজকে মনে করেন মুস্তাফিজ হুট করে এসে ভাবে আইপিএল খেললো কিভাবে, এটা একটা বড় কোয়েশ্চেন ছিল। তো ওকে হায়দ্রাবাদ নিয়েছে, ইন্ডিয়ার বিরুদ্ধে এত ভালো একটা পারফরমেন্স, তার কাটার স্লোয়ার, সে এই এই সব কিছু, তার বোলিং গুলো এক্সেপশনাল ছিল দেখে সে আইপিএল এ চান্স পেল, এবং সেই ফার্স্ট সিজনেই কি আমাদের মুস্তাফিজ চ্যাম্পিয়ন হলো। তো চ্যাম্পিয়ন হলো উদীয়মান ক্রিকেটার। এবং ইমার্জিং প্লেয়ার আমাদের জন্য এটা অনেক বড় পাওয়া। এজ এ বাংলাদেশি বলেন, আমরা ক্রিকেট লাভার, আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি, আমাদের জন্য অনেক বড় পাওয়া ছিল মুস্তাফিজকে এজ এ ইমার্জিং প্লেয়ার হিসেবে পাওয়া। তো আপনার এক কথাই প্রত্যেকটা প্লেয়ার এক্সেপশনাল। সেম জিনিস যদি আপনি চিন্তা করেন, জিম্বাবুয়ে থেকে কিন্তু কোনো প্লেয়ার খেলে না, যদি এখন যদি বলেন কোনো প্লেয়ারই কিন্তু এখন আইপিএল এ খেলে না। সেম দিকে যদি আপনি চিন্তা করেন, আফগানিস্তান থেকে অনেক ভালো নবী, রাশিদ খান, মুজিবুর রহমান, ওরা হচ্ছে অনেক ভালো, এক্সেপশনাল। ওদের স্পিনিং বলেন, নবীর অলরাউন্ডার পারফরমেন্স বলেন, এক্সেপশনাল। দেখো আজকে আইপিএল এ খেলছে। আইপিএল এখন অনেক বড় প্ল্যাটফর্ম, এখানে খেলতে গেলে আপনার অবশ্যই এক্সেপশনাল হতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই আশা করতে পারি আমাদের প্লেয়াররা ক্যাপেবল, বাংলাদেশের প্লেয়াররা, তারা যদি হার্ড ওয়ার্ক করে এক্সেপশনাল কিছু দেখাতে পারে, তাহলে অবশ্যই তারা আইপিএল খেলবে আমার মতে, ইনশাল্লাহ। কিন্তু এরকম যাদের প্রিভিয়াস কিছু দেখলাম তাদের পারফরমেন্স এরকম যদি চলতে থাকে, আমাদের বাংলাদেশ থেকে সাকিবও বেরিয়ে আসবে না, মুস্তাফিজের মতো কাটার বোলারও বেরিয়ে আসবে না, এক্সেপশনাল কিছু হয়ে আসবে না। তো আমরা চাই যে আমাদের বিসিবি অনেক ভালো, আমার বন্ধু শেরি যেটা বললো, অনেক অন্যান্য বোর্ডের চেয়ে অনেক রিচ বোর্ড। তো তারা যদি আরো দেখে তাদেরকে সুযোগ দেয়, এবং আমাদের প্লেয়াররা যদি অনেক হার্ড ওয়ার্ক করে, অবশ্যই আইপিএল খেলবে। আইপিএল অনেক ভালো ভালো আরো অনেক টি-20 লিগ আছে, সবকিছু খেলবে। তো এক্সেপশনাল হতো বা আমার একটা কথা হচ্ছে এটাই। আর ইংল্যান্ডের যেটা বললেন যে 11টা-15টা প্লেয়ারই খেলে, আমার মনে হয় না ইংল্যান্ডের এই কারেন্ট যে স্কোয়াডটা, আগে যদি আপনি চিন্তা করে দেখেন, একসময় অস্ট্রেলিয়ান সব প্লেয়াররা খেলতো, এখন ইংল্যান্ডের ম্যাক্সিমাম প্লেয়াররা খেলে। এরকমই হবে যে যে টিমের সব প্লেয়াররা ভালো খেলছে তারাই খেলবে। তা আইপিএল হচ্ছে যুগে আবির্ভাব আসে। তো আমি এটাই বলি, এক কথা হচ্ছে এক্সেপশনাল হতো। স্বর্গ ভাই দুজনেই খুব সুন্দরভাবে বাংলাদেশের বিভিন্ন প্রবলেম গুলো তুলে ধরলো। আমি আপনার একটা স্ট্যাটাস আমি আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, এবং এটা আমার দেখে পার্সোনালি খুব ভালো লেগেছে, যে আমাদের দেশে কোয়ালিটি প্লেয়ার বা ট্যালেন্টের কোনো অভাব নেই, কিন্তু কনসিস্টেন্সির খুব অভাব আছে। এন্ড দ্যাট টাচড দ্যাট your status touched me a lot. I feel that আসলেও প্রবলেমটা ওখানে। In spite of having a legendary player like সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান কিনা ইন্সপায়ার করতে পারতো, তারপরও কেন আমরা এই জায়গাটাকে এত পিছিয়ে, স্ট্যান্ডার্ডেও নাই। আর এক্সেপশনাল যে আরেক যে কথাটা বললো সেটা তো আরো অনেক দূরে, স্ট্যান্ডার্ডেই নাই কেন আমরা, এটা আমি জানতে চাচ্ছি। ওকে, এটা আসলে খুবই মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যখন এই ধরনের কোনো টপিক আসে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। সরি, সো ওকে,
সো এখানে আমি আরিফের সাথে আর কি একমত অ্যাকচুয়ালি, যে এক্সেপশনাল প্লেয়ার হলেই আপনি চান্স পাবেন আইপিএল এ এত বড় একটা স্টেজে আসার জন্য, কারণ আপনার পেছনে যে পরিমাণ টাকা আপনাকে ব্যয় করছে একটা টিম, অবশ্যই আপনাকে সেই একটা পারফরমেন্স দেখাতে হবে, সেই পারফরমেন্স দিয়ে এই টাকাটা আর্ন করতে হবে। আর প্রথমে আমি যেটা বলতে চাই, আইপিএল এ আসার আগে আমাদের দেশের প্লেয়াররা ঠিক আছে আইপিএল এ চান্স পায়নি, যে কারণেই হোক সেটা আমি পরে আসছি সেই ব্যাপারটায়। আমি প্রথমে বলতে চাচ্ছি তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় লিগ খেলেছে, পিএসএল খেলেছে, শ্রীলঙ্কান লিগ খেলেছে, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল খেলেছে। আমাকে জাস্ট 3-4টা পারফরমেন্স দেখাতে পারবেন যে হেডলাইন হবার মতো কোনো পারফরমেন্স তারা দিতে পেরেছে সেই লিগ গুলো খেলে? তারা কিন্তু সেই ম্যাচগুলোতে মানে কন্টিনিউয়াসলি খেলেছে, এমন না যে তারা বাইরে থাকতো, কারণ ওইসব এক্স্যাক্টলি। জায়গায় আপনার স্টার প্লেয়ার হিসাবে এই প্লেয়ার গুলোই পেতো, যেহেতু ইন্ডিয়া খেলে না, অস্ট্রেলিয়ার বড় প্লেয়াররা খেলে না, ইংল্যান্ডের মেইন প্লেয়ার গুলো খেলে না। সো এই প্লেয়ার গুলো থেকেই দেখা যাচ্ছে যে এই বাংলাদেশের লর্ডের যে প্লেয়ার গুলো যায়, ইভেন মাহমুদুল্লাহ, সাব্বির, লিটন, তারা কিন্তু সিপিএল খেলেছে, পিএসএল খেলেছে। মাহমুদুল্লাহ ঠিক আছে, মানে হেডলাইন হবার মতো একটা ম্যাচ জিতিয়ে দিবে বা আপনার আলোড়ন সৃষ্টি করবে যে পারফরমেন্সে বাংলাদেশের একটা player জিতিয়েছে, এরকম কোনো মানে পারফরমেন্স দেখাতেই পারি। আদারওয়াইজ দেখেন আপনি যে প্লেয়ার গুলো, অখ্যাত প্লেয়ার যেগুলোকে বলা হয়, তারা যে আইপিএল এ আসে এই সিপিএল এর মাধ্যমে কিন্তু আসে, হ্যাঁ, বা বিগ ব্যাশ দিয়ে আসে, বা আপনার পিএসএল থেকে ভালো করলেই আসে। তো এরকম একটা জায়গাতেও তাদেরকে করে দেখাতে হবে, তারা তো অবশ্যই চান্স পাচ্ছে। হ্যাঁ, একটু একটা হার্ডেল তো আছে, একটা স্ট্রাগল আছে দেখে এটা লাইফ, আপনাকে ওই হার্ডেলটা একটু পার করতে হবে। তাই সেজন্য শুধুমাত্র যে বোর্ডকে দোষী করবেন আপনি, এটা দেখা যাচ্ছে খুব একটা ট্রেন্ডিং ভাব বাংলাদেশে, যে প্লেয়ারদের আপনার দুর্ভাগ্যের কারণে মানে বা পারফরমেন্স খারাপ হওয়ার কারণে বোর্ডকেই অধিকাংশে দোষী করা হচ্ছে। তো আমার মতে একজন প্লেয়ারেরও মানে একই পরিমাণ দোষ তার উপরেও যায় বর্তায়, যে সে অফ সিজনে তার ফিটনেস ঠিক রাখার দায়িত্ব কি বোর্ডের না তার নিজের? হ্যাঁ, অফ সিজনে সে প্র্যাকটিসে টাচে থাকবে না থাকবে না সেই দায়িত্ব কার, বোর্ডের না তার নিজের? ঠিক আছে, সে যদি স্কোয়াডের বাইরে চলে যায়, তার সেই আভাসটা বা সেই টাচটা আনার দায়িত্ব কার? তার নিজের। ঠিক আছে, সে নিজেকে নিয়ে যদি আপনি না ভাবেন, আহ, তাহলে তো ভাই ওয়ার্ল্ড মানে পৃথিবী অনেক নিষ্ঠুর জায়গা। আপনি একবার বাইরে চলে যান, আপনাকে আসতে বহুত কষ্ট করতে হবে। তো সেই কষ্টের জায়গাটা আপনাকে বুঝতে হবে, যে মাথার ঘাম পায়ে ফেলেই সাকসেস অর্জন করা যায়। ঠিক আছে, আপনি এছাড়া আমি বাংলাদেশ ক্রিকেট নিয়ে আরো অনেক কিছুই বলা যায়, তো ওর বিষয়টা হচ্ছে এটাই, মানে আমাদের প্লেয়ারদের আমি চাই আরেকটু স্পৃহা দেখাক, হ্যাঁ, আরেকটু মরিয়া হয়ে যাক, মাঠে একটু দেখি ভাই, একটু ড্রাইভটা মারেন না, হ্যাঁ, একটু খেলাটা একটু খেলেন, একটু দাঁত কামড়ে দাঁড়ায় থাকেন না, দেখি কেমন হয়। হ্যাঁ, দেখি একটু আপনার মানে পারতেছেন না কেন ভাই? একটা বল যদি আপনি 5বার স্লিপ কর্ডনে আউট হচ্ছেন, আপনি বারবার বোল্ড আউট হচ্ছেন, আপনার ল্যাকিংসটা কি ভাই? এটা তো মানে আপনি তো ন্যাশনাল টিমে খেলেন, আমাদের তো আউটসাইডারে বলা উচিত না, আপনারই তো একটা সেন্স আসা উচিত যে কি প্রবলেম হচ্ছে, একটু খুঁজে দেখি, একটু ভিডিও অ্যানালিস্টদের সাথে কথা বলি, বারবার কেন আমি বোল্ড আউট? হ্যাঁ, এই সৌম্য সরকার বোল্ড আউট হচ্ছে তো হচ্ছেই। ঠিক আছে, তো তার তো একটা উচিত যে এটা নিয়ে আমি একটু অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করি, কি প্রবলেম হচ্ছে, ফুট মুভমেন্টে প্রবলেম হচ্ছে, জোরে বল আসলে খেলতে পারছি না, মানে কি টেকনিকটা আমার পরিবর্তন করতে হবে। তো এগুলা আসলে বোর্ড আপনাকে হাতে ধরে করাবে না, প্রেসার দিয়ে করাবে না, এই তুমি এটা করছো না কেন, তোমার ব্যাটিং ঠিক করো না কেন। হ্যাঁ, এই জিনিসগুলো নিজে থেকে বুঝতে হবে, যে আমি আসলে খেলতে পারছি না স্পিন বল ভালো, পেস বল খেলতে পারছি না, তো আমাকে একটু এক্সট্রা টাইম হার্ড ওয়ার্ক করতে হবে। আর হার্ড ওয়ার্ক করলেই যে আপনি ভালো হবেন এমন না, গাধা পরিশ্রম করলেও হয় না। আমি একটা প্লেয়ারের নাম নিতে চাচ্ছিলাম, চাচ্ছি না এখন। তো সেই যাই হোক, বাংলাদেশ টিমে এরকম পরিশ্রম করে অনেক প্লেয়ারই আছে, বাট আসলে আপনার রাইট অ্যাপ্লিকেশন দেখাতে হবে রাইট জায়গাতে। তো আর তুমি আরেকটা কোশ্চেন করেছিলে, খুব ভালো একটা কোশ্চেন, আমি সেটা জাস্ট একটু 1 মিনিট বলে দিচ্ছি, যে ইন্ডিয়ান প্লেয়াররা খেলতে যায় না অন্য কোথাও অন্য কোনো লিগে, বাট বাইরের প্লেয়াররা খেলতে আসে। এই ইস্যুটা আসলেই মানে আমরাও চাই ইন্ডিয়ান প্লেয়াররা খেলুক, বাট আমি তার আগে একটু অ্যাড্রেস করতে চাই যে এটা আসলে ফুটবলের মতো এক্সপেক্ট করাটা মানে ঠিক না, কারণ ফুটবলের যে এখন মানে স্ট্রাকচার, যে টুর্নামেন্ট গুলার বা তাদের ন্যাশনাল খেলার, সেই স্ট্রাকচার কিন্তু এখন ক্রিকেটের হয়নি। তো আমি 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 যেটা আশা করি, যে এটা অনেক আগেই কথা উঠেছিল, যে মানে অ্যাটলিস্ট তারা রঞ্জি ট্রফিতে অ্যালাউ করবে বাইরের প্লেয়াররা এসে যাতে খেলে, যেমন আপনার ইংল্যান্ডের কাউন্টিতে খেলে, হ্যাঁ, বিভিন্ন দেশের প্লেয়াররা যে যে খেলে, যেমন এখন হানুমা বিহারি অলরেডি কিন্তু কাউন্টি খেলতে চলে গিয়েছে, কারণ নেক্সট ডে তার ইংল্যান্ড ট্যুর আছে, সে সেখানে থাকবে। সো চেতাশের পূজারাও অবশ্যই আইপিএল না খেললে সেও যেতে পারতো, বাট ইন্ডিয়ার উচিত অ্যাটলিস্ট রঞ্জি ট্রফিতে যেন অন্যান্য টিম কান্ট্রিদের প্লেয়ারদের তারা অ্যালাউ করে। আইপিএল অবশ্যই তারাই খেলবে, সেখানে যারা এক্সক্লুসিভ প্লেয়ার
তারাই চান্স পাবে। আর ইন্ডিয়ান প্লেয়াররা অন্যান্য টি-20 লিগ খেলা আমিও সাপোর্ট করি না, কারণ ভাই এত ম্যাচ দেখবেন কিভাবে আপনি? এটা ক্রিকেট, একটা ইন্টারন্যাশনাল শিডিউল আছে, বাইলেটারাল সিরিজও আছে, এগুলো অ্যাকোমোডেট করা ইম্পসিবল। হ্যাঁ, বিরাট কোহলিকে আপনি এখন বিগ ব্যাশে দেখতে চান না বাইলেটারাল সিরিজে দেখবেন, সেটা এখন ডিসাইড করা খুব কষ্ট হয়ে যাবে। কারণ আপনি ইন্ডিয়া যখন ট্যুর করছিল অস্ট্রেলিয়াতে, তাদের কিন্তু বিগ ব্যাশ প্যারালালি চলছিল। সো আমাদের ক্যালেন্ডার কিন্তু খুবই স্কুইজ, ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার। যেহেতু অনেক বড় বড় ট্যুর হয়, ফুটবলের মতো 90 মিনিটের খেলা না বা 3-4টা ম্যাচ হয় না, 3টা ফরম্যাটের খেলা হয়। সো আমি মনে করি যে ইন্ডিয়ান প্লেয়াররা শুধুমাত্র আইপিএলেই খেলুক। আর এইটাই মানে এটাকেই আরো মানে এমন পর্যায়ে নিয়ে যাক যে আইসিসি ইভেন্ট হয়ে যায় টি-20, মানে সেকেন্ড টু আইসিসি ইভেন্ট হয়ে যায়। এটা খেলতে পারলে মানে এটা একটা বড় অ্যাচিভমেন্ট। ঠিক আছে, এই পর্যায়ে থাকলেও আমার মতে এখনকার জন্য ভালো আছে। পরবর্তীতে অবশ্যই ফরম্যাট চেঞ্জ হলে এটাও মানে খেলা পরিবর্তন হবে, রুলস পরিবর্তন হবে, আর এক্সক্লুসিভিটি বাড়বে। ঠিক আছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বাড়বে সব টিমের মধ্যে। দেখা যাক। হ্যারি, আমি কিছু পয়েন্ট মনে অ্যাড করব। আমি শুধুমাত্র আমি জাস্ট এক মিনিট আমি যে স্বর্গ ভাই থেকে জানি সময়টা অনেক কম এখন এই মুহূর্তে, বাট আমি স্বর্গ ভাই থেকে অনেক just- বেরিয়েছে, হ্যাঁ, সেটা আমি আমরা স্বর্গ র্যাপ ভাই করার থেকে- কোনো বেশি। কারণ বাংলাদেশের টপিক আসলে এটা একদিনও শেষ হবে না, এটা কয়েক রাত হয়তো কথা বলতে হবে, রাতকে রাত। কিন্তু আমি স্বর্গ ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই। স্বর্গ ভাই যেটা বলছিলেন আর কি, যে প্লেয়ারদেরকে নিজেদেরকে তো বুঝতে হবে, তাই না? হার্ডওয়ার্ক তো করতে হবে অবশ্যই। এটা আমিও বলেছি, এটা আমিও সাব করি। একটা প্লেয়ার এটা জব, তার ন্যাশনাল টিমে খেলা তার জন্য এটা একটা জব। সো জবে সবাই তাদের জবে মানে ইমপ্রুভমেন্টটা চায়, অবশ্যই ডেভেলপ করতে চায় নিজেকে। নাহলে আপনি তো এক কেরানি হয়ে তো সারা জীবন কাটিয়ে দিতে পারেন না, তাই না? আপনার তো একটা গোল থাকতে হবে যে আমি ম্যানেজার হব, সিনিয়র ম্যানেজার হব, আমি সিএফ হব, সিএমও হব, অনেক কিছুই। এটা যেমন একটা ইস্যু, তেমনি একটা কোম্পানির সিইওরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার ওর সাথে কম্পিট করার মতো একটা প্লেয়ারও আমার নিচে রাখতে হবে, যাকে দেখে ওর যেন আরও ডেভেলপটা হয়। সো আমি যখন লিটন দাস যদি আমি হই, আমি যদি দেখি আমার রিপ্লেসমেন্ট লাইক টু লাইক রিপ্লেসমেন্ট যদি শান্ত হয়, আমার ওপেনার পার্টনার যদি হয় যে আমি যদি ওপেন না করি আমার জায়গায় শান্ত দলে খেলবে, তাহলে আমার হয়তো বা ডেভেলপ করার খুব একটা ইচ্ছা থাকবে না, বিকজ আই এম হ্যাপি। কারণ আমাদের দেশে আমি জানি না, এই মেন্টালিটি আমি অনেক জায়গাতেই দেখেছি, যখন কোনো ধরনের কম্পিটিশন না থাকে, আসলে এটা মানুষের নেচারই আসলে, যে কম্পিটিশন যদি ওখানে গ্রো না করে বা না থাকে, তাহলে সেলফ ডেভেলপমেন্ট আসে না। ইন্ডিয়া দলে এটা আসার রিজনই হচ্ছে ইন্ডিয়া আজকে একটা প্লেয়ার খারাপ খেলো, তার পিছনে হয়তো 10টা প্লেয়ার লাইনে আছে। সো তাকে সে সেলফ মোটিভেটেড হয় এবং সেলফ ডেভেলপমেন্টের দিকে ফোকাসটা করে। আজকে লিটন দাস খারাপ খেলে সে যখন তাকাবে, আচ্ছা আমার রিপ্লেসমেন্ট হচ্ছে কি শান্ত, ওপেন করলো, ওকে ফাইন, তাহলে আমাকেই রাখবে আমার দল। স্বাভাবিক, আমাকে তো দেখতে হবে যে আমার রিপ্লেসমেন্টে কারা আসছে, আমার পিছে কারা যারা এত রান করে যাচ্ছে ন্যাশনাল টিমে আসতে পারছে না কেন। তার মানে আমি যদি 10টা ম্যাচ খারাপ খেলি, আমার প্লেসমেন্ট নিয়ে অনেক এইখানে একটা প্রবলেম বা ইস্যু হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, মেবি এটা বলাটাও ঠিক না, হয়তো পলিটিক্যালও হতে পারে, অনেক কিছু আমাদের জানি না, টিমের মধ্যে অনেক প্লেয়ারই আছে যারা অনেক বছর ধরে খেলে যাচ্ছে, বাট ক্রুশাল মোমেন্টে সার্ভিস পাওয়া যাচ্ছে না। ওদের কেন রিপ্লেসমেন্ট আমরা এখনো পাচ্ছি না আমি জানি না। এক সাকিবই আছে, যাকে সাকিবকেই রিপ্লেস করার মতো প্লেয়ার এখনো তৈরি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো বোর্ডের দোষও অনেক কিছুতেই বর্তায়, সিলেক্টরের দোষও অনেক কিছুতে বর্তায়। আমি জানি না তারা তাদের রেসপন্সিবিলিটি ঠিক মতো করছে কিনা, কারণ আমি দেখতে চাই হয়তো আমার ন্যাশনাল টিমের প্লেয়ার নিজেদের সেলফ ডেভেলপ করা, ওকে ফাইন, 11 জনকে বের করে দাও, নতুন 11 নিয়ে আসো, যে 11 আসলেই পারবে দেশ এই টিমটাকে আগে নিয়ে যেতে। কারণ এক দলে এসে ন্যাশনাল টিমে এসে 15 বছর ধরে খেলা শেখানো, এই যুগ তো এখন আর নাই, এখন তো মডার্ন ক্রিকেটের যুগ। এখন এমন না যে আমরা ইন্ডিয়া তো এত বছর পর টেস্ট ক্রিকেট দিচ্ছে, আমরা তো খুব তাড়াতাড়ি দিচ্ছি না, ক্রিকেট তো চেঞ্জ হয়ে গেছে। তখন ক্রিকেট যেরকম ছিল যে এখন ক্রিকেট যেরকম, এখন তোমার তো কোচিং, তোমার টেকনোলজির অভাব নেই, সো তুমি এখন বুঝবা না কখন কি করতে হয়, এটা অবশ্য ভুল। বাট বোর্ডের দোষও আমি দেখবো, যে সবাই বলছেন হয়তো বোর্ডেরকে দোষ দিয়ে হয়তো সব দিতে লাভ না, বাট সবারই দোষ আছে, এক হাতে তো আর তালি বাজে না। বোর্ডের দোষ হচ্ছে কেন প্লেয়ার এখনো ক্রিয়েট হচ্ছে না, আর প্লেয়ার্সদের তো অবশ্যই দোষ আছে কেন নিজেকে সেলফ ডেভেলপ করতেছে না। বাট আমার মনে হয় সেলফ ডেভেলপ তখনই আসবে যখন আমি দেখবো যে আমার পিছনে 10 জন দাঁড়িয়ে আছে যারা আমার প্লেসটা নেওয়ার জন্য রেডি, যারা একদম রেডি হয়ে আছে যে জাস্ট সে খারাপ করুক, আমি ওটার ম্যাক্সিমামটা নিব ওই প্লেসের। সো এই ভয়টা আসলে আনতে হবে, না হলে মনে হয় না এই দলের খুব একটা আমি আশা দেখছি আর কি। এখন যে এই দলটা দেখছি আমি খুব একটা আশা দেখছি না, যতক্ষণ না তাদেরও রিপ্লেসমেন্ট আসলে দেখা যাচ্ছে। বড় একটা পয়েন্ট। আমি সাকিব ভাই কিছুদিন আগেই একটা তার পার্সোনাল একটা ব্যবসায়িক একটা পেজের লাইভে এসে বলছিলেন যে উনি 2023 ওয়ার্ল্ড কাপ জিতবেন, এবং যদি না জেতেন তাহলে 2027 ওয়ার্ল্ড কাপ জিতবে। তিনজনের কথাতেই এই স্পৃহাটাই বারবার উঠে এসেছে যে আমাদের ভিতরে যে আমি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি, উইচ ইজ ন্যাশনাল টিম রিপ্রেজেন্টেশন। সেই জায়গায় এসে কেন আমার 100% দেওয়াতে আমি সবসময় কার্পণ্য করি, বা হচ্ছে না কেন, এই প্রবলেমটা কেন সলভ আউট করি না, বারবারই কেন সেম মিস্টেক করছি। আমরা সেই বিষয়ে না যাই, যেহেতু আজকে আমাদের
ওএমজি ক্রিকেট শো এর ফার্স্ট ড্রাই রান চলছে এবং আমরা চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স অ্যালং উইথ রেস্ট অফ দ্য 5 টিমস নিয়ে আমরা আলাপ করলাম, প্লেয়ার গুলো নিয়ে আলাপ করলাম, তাদের ট্যাকটিক্যাল ইরর গুলো কি হতে পারে, তাদের ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ গুলো কি হতে পারে সেগুলো নিয়ে আলাপ করলাম এবং আরো অনেক অনেক বিষয় নিয়ে আলাপ করেছি, আরো করব। দিস ইজ আওয়ার ফার্স্ট শো, ফার্স্ট পডকাস্ট এবং I think it couldn't go any better than this, and thank you very much guys for this constructive criticism, constructive comment passing, everything were pitch perfect. যদি একটু বলতে চাও এই ব্যাপারে, আরিফ তুমি শুরু করো। শোর ব্যাপারে নিশ্চয়ই কোশ্চেনটা করেছেন আপনি। তো হ্যাঁ, আমাদের ফার্স্ট আজকে আমরা বলছি এটাকে ওএমজি ক্রিকেট শো। সো আইপিএল সবসময় অনেক একটা উদযাপন, একটা সেলিব্রেশন, একটা ঈদের মতো থাকে ক্রিকেট লাভারদের জন্য। Yes. তো আমাদের ক্রিকেট লাভারদের জন্য আমরা এটা নিয়ে এসেছি। সো আই হোপ আপনারা অনেক লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট দিবেন। আমরা অবশ্যই আপনাদের কাছেও ক্রিটিসিজম চাই। আমাদেরটা হয়তো সবসময় পারফেক্ট হবে এটা না, আমরাও চাই আমাদের ভুলগুলো যেন আপনারা শুধরাই দেন। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে উইথ আস। থ্যাংক ইউ। শারি? না, আমি সবাইকে বলবো যে সবার পারসেপশন একরকম হবে না। সো এমন না যখন কিছু বললাম এটা যে কাউন্টার করতে হবে তাও না, এটা আমার পারসেপশন, আপনার পারসেপশন ডিফারেন্ট হতে পারে, আরেকজনের পারসেপশন ডিফারেন্ট হতে পারে। এখানে তো আসলে সবাই তো আর এক মনের হলে তো আসলে আমরা সবাই তো একরকমই হয়ে যেতাম। তো আমার কাছে যেটা ঠিক মনে হচ্ছে আরেকজনের কাছে সেটা ঠিক মনে নাই হতে পারে। সো যাই হোক, এই শোতে অনেক কথাই হবে, অনেক কিছু নিয়ে এখানে কথা বলা হবে, হয়তো কারো পছন্দ নাও হতে পারে, হয়তো কারো অনেক ভালো লাগতে পারে। সো সব কিছু চিন্তা করে আপনারা একটু অবশ্যই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরাও নিই এবং আমরা এটা নিব, ভুল হলে আমরা এটা নিজের থেকেই শিখবো, কারণ আমরা শিখতে চাই। আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ারের মতো না, আমরা শিখতে চাই, আমরা আগাতে চাই। আর যে রিকোয়েস্ট করবো যে যখন আইপিএল এর শোটা হচ্ছে, আমি আমার হোস্টকে আমি রিকোয়েস্ট করবো যে বাংলাদেশ টিমকে না নিতে, তাহলে শোয়ের টাইমটা ঠিক থাকবে না, এটা অনেক 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 ঘন্টা চলে যাবে। কারণ এই ফ্রাস্ট্রেশন আসলে বের না হলে, কারণ বের করারও জায়গা পাওয়া যায় না সহজে একটা, সো বের হওয়াটাও একটা প্ল্যাটফর্ম লাগে আসলে বের করার জন্য। হ্যাঁ, এটা প্ল্যাটফর্ম লাগে। সো যাই হোক, আসলে হোপফুলি এই শোটা অনেক দূর রান করবে এবং সামনে আইপিএল সিজন আসছে এবং যেটা আমাদের আরিফ বললেন একটা ঈদের মতো, এবং ঈদের সময় আসছে। আমি কাকতুলিভাবে ঈদের সময় পড়ে গেছে আসলে, আইপিএলটা রমজান মাসেই পড়ছে। হোপফুলি ঈদের মধ্যে ফাইনালও হয়তো হয়ে যাবে, সেমিফাইনাল বা আমরা প্লে অফও হয়তো দেখবো। বাট ঠিক আছে, আমি আশা করছি যে এই শোটা হয়তো আরো অনেক অনেক দূর যাবে। এন্ড থ্যাংক ইউ জাসির এত সুন্দর হোস্টিং করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ম্যান। আমি স্বর্গ ভাইয়ের কাছে আসতে চাই আজকের মতো, শেষবারের মতো যদি স্বর্গ ভাই একটু র্যাপ আপ করে দিতেন। হ্যাঁ, অবশ্যই। আজকে আসলে খুবই মন খুলে কথা বলা গেল। আমি ভাবিনি এত সুন্দরভাবে সবাই প্রেজেন্টেশন করতে পারবে। সবাই প্রথমবার। আমি তো সবারই যেভাবে সুন্দরভাবে কথা বলছে আমি হয়তো ওইভাবে পারিনি, আমি ফাম্বল করেছি অনেকবার। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বা আমার যদি কোনো পয়েন্টে আপনারা ভুল দেখতে পান অবশ্যই জানাবেন, আমি অবশ্যই নেবার চেষ্টা করবো। আর অবশ্যই এটা ভাই ডিফারেন্ট অপিনিয়ন থাকবেই, এই কারণেই এতগুলো টিম খেলছে, এতগুলো মানুষ সাপোর্ট করবে। সো আমি একটা টিমের সাপোর্ট করি দেখে একটা টিমের অবশ্যই আমার বায়াসনেস থাকবেই, আমি তারপরে কথা বলবো। আপনি অন্য একটা টিমের সাপোর্টে থাকবেন দেখে তারপরে কথা বলবেন, এই কারণেই টিমটা বা খেলাটা গ্রো করছে। আর এই কথা বললেই গ্রো করবে, খেলার উন্নতি হবে। তো দেখা যাক কতদূর যাওয়া যেতে পারে। আমরাও চেষ্টা করবো আমাদের মান উন্নত করার জন্য, সবকিছু আরো অ্যানালিসিস ভালো করার জন্য, আরো আমরা স্টাডি করে আসবো প্রত্যেকটা টিম নিয়ে কথা বলার জন্য। ঠিক আছে, তো 60টা গেম, 60 গেমস, লং টাইম। সো সাথে থাকবেন। আর আমাদের হোস্টকে থ্যাংক ইউ জানসির, অসাধারণ একটা শো হোস্ট করার জন্য। ঠিক আছে, তো অনেক, আর অবশ্যই বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য ভাই আলাদা একটা এপিসোড রাখেন। ঠিক আছে, এই একটা বিভিন্ন সময় ঢুকলে কান নাচবে, এক একজন শেষ হলে আরেকজন কান নাচবে, আবার জড়িয়ে ধরবেন। এইভাবেই বাংলাদেশ কথা বলা যাবে। আর আদারওয়াইজ এই শর্ট টাইমের মধ্যে বললে অনেক কিছু ঢুকে যাবে, মানুষ হয়তো অনেক ভুল ব্যাখ্যা তারা করাতে পারে যে দেশপ্রেমী বা দেশপ্রেমী দুই দিক থেকেই কিন্তু কাউন্টার দিতে পারে। তো যাই হোক, দেখা যাক, এখন সামনে আরো অনেক খেলা আছে, অনেক বড় আমাদের রেসপন্সিবিলিটি আছে টিম প্লেয়ার নিয়ে। আশা করছি ভালো কিছু হবে।
অবশ্যই। সো আমরা আজকের মতো এখানে শেষ করছি। যারা যারা আমাদের সাথে টিউন করেছিলেন, আমাদের সাথে ভিউয়ার হিসেবে ছিলেন এবং আমাদেরকে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ।